আসসালামু আলাইকুম। কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। 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 সবাই ভালো আছো? আহ, গত সপ্তাহে তোমাদের কোনো ক্লাস নিতে পারি নাই। একটু অসুস্থ ছিলাম। এখনো কিছুটা অসুস্থ। আহ, তো আগের চেয়ে ভালো আলহামদুলিল্লাহ। তো আমরা কোন পর্যন্ত পড়েছিলাম? আমরা কি আমিষ বা প্রোটিন শেষ? আমাদের মনে হয় ভিটামিন পড়ছিলাম আমরা। আমরা কি আমিষ শেষ করেছি? জি স্যার। আচ্ছা, কোন পর্যন্ত পড়েছিলাম আমাকে একটু বলো তো। এই চার্টটা কি দেখেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা। এক মিনিট, আমি একটু তোমাদের গত ক্লাসের স্লাইডটা বের করি। তাই বলে বলছি। আমরা খুব সম্ভবত ভিটামিন পড়ছিলাম। ভিটামিন আহ এই পর্যন্ত পড়েছিলাম মনে হয়। দেখো তো। জি স্যার। এই পেজটা আমরা পড়েছিলাম। এটা পড়ছিলাম। ভিটামিন কি সবগুলো শেষ? আমাদের মনে হয় না। ভিটামিন আমাদের শেষ হয় নাই। ভিটামিন এ পর্যন্ত না, ভিটামিন শুরুই করিনি আমরা ঠিক মতো। শুধুমাত্র স্নেহ জাতীয় পদার্থ। আহ ভিটামিন, কিছু ভিটামিন আছে স্নেহ জাতীয় পদার্থতে দ্রবীভূত হয়, কিছু হয় না। আচ্ছা, এটা তো ভিটামিনের কাজ। আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এইটা তোমাদের পড়ানো হয় নাই। ঠিক আছে, আমি আসলে এরপরে নতুন করে স্লাইড তৈরি করতে পারি নাই, তো এই জন্য আহ, নিজেই কনফিউজ হয়ে গেছি যে কোন পর্যন্ত পড়াইছি কোন পর্যন্ত পড়াই নাই। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমরা এখান থেকে শুরু করি। খাদ্যের ক্যালোরি, এটা তোমার স্নেহের লাস্ট পার্টটুকু, স্নেহ জাতীয় পদার্থের। এরপরে হচ্ছে তোমার এই পার্টটুকু আমরা পড়ি। তো খাদ্যের ক্যালোরি কাকে বলে, কিংবা কর্মশক্তি কি জিনিস, এটা কি আমরা জানি? ক্যালোরি কাকে বলে একটু বলো তো, আগেও আমরা পড়েছি। আমাকে যে কোনো একজন একটু বলে হেল্প করো যে ক্যালোরি কাকে বলে। বলতে পারবো কেউ? খাদ্যে তাপশক্তি পরিমাপের একক হচ্ছে কিলোক্যালোরি। আচ্ছা, এটা একটা সংজ্ঞা যে তাপ, খাদ্য আমাদেরকে কি পরিমাণে শক্তি দেয় সেটা পরিমাপ করার জন্য যে একক, সেটা হচ্ছে আমাদের ক্যালোরি।
সেটা হচ্ছে কি আমাদের ক্যালোরি। আচ্ছা, তো বিভিন্ন রকমের খাদ্য উপাদান বিভিন্ন রকমের শক্তি আমাদের বডিতে সাপ্লাই করে, এটা আমরা অলরেডি জেনেছি। যে হচ্ছে কি একটা তোমার আমিষ এক ধরনের শক্তি দেয়, তারপরে হচ্ছে আমাদের মানে এক ধরনের বলতে একটা অ্যামাউন্ট অফ শক্তি দেয়, তারপরে আমাদের স্নেহ জাতীয় পদার্থ এক ধরনের শক্তি দেয়, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের শক্তি দেয়। ঠিক আছে, তো এখন এক একজন মানুষের এক এক রকম এনার্জি দরকার। মানুষের এনার্জি রিকোয়ারমেন্ট এটা কি ভিন্ন ভিন্ন, ডিপেন্ডিং অন তার বয়স, কি তার বয়স, তার কাজের মানে কর্মক্ষম মানে কর্মদক্ষতা, কি কি কাজ তাকে করতে হয়, তারপরে হচ্ছে তার দৈনন্দিন জীবনযাপন কেমন, এই সবকিছুর উপর ডিপেন্ড করে এক একজন মানুষের এক এক রকম ক্যালোরির প্রয়োজন। যেমন কি কার কার উপর নির্ভর করে দেখো, প্রধানত বয়স, তারপরে দৈহিক উচ্চতা। যার বয়স যেমন ছোট বাচ্চাদের, একদম ছোট বাচ্চা নবজাতক যারা, তাদের হচ্ছে আমাদের তোমার বড় মানুষের মতো এত দরকার নেই, তাই না? এত যে তোমার ক্যালোরি তাদের দরকার হয় না, এই কারণে তাদের আলাদা করে কোনো খাবার খেতে হয় না। এরপরে হচ্ছে তোমার দৈহিক উচ্চতা, যাদের উচ্চতা কম তাদের সেই তুলনায় তোমার কি দরকার, মানে ক্যালোরিটা কম দরকার। কিন্তু যাদের উচ্চতা বেশি, যারা একটু লম্বা, তাদের কি ক্যালোরি বেশি দরকার, কাজ করুক আর না করুক এমনিতেই তার ক্যালোরি বেশি দরকার। এরপরে আছে হচ্ছে আমাদের দৈহিক ওজন। যারা একটু ওজন বেশি, যারা ওজন যাদের একটু বেশি, তাদের ক্ষেত্রে কি ক্যালোরি বেশি দরকার। স্বাভাবিক, মানে একদম কোনো কাজ যদি না করে তারপরেও তার বডিকে চালাতে হলে, তার বডিকে রান করতে হলে কি দরকার, বেশি পরিমাণ ক্যালোরি দরকার। ঠিক আছে, এরপরে বিভিন্ন রকম পেশা, যারা অনেক হার্ড ওয়ার্কিং, তাদের এক ধরনের ক্যালোরির পরিমাণ থাকে। যাদের কাজ খুব বেশি না, যারা খুব বেশি কাজ করে না, তাদের এক ধরনের ক্যালোরি দরকার। এবং স্ত্রী পুরুষ ভেদে অবশ্যই ছেলেদের যেরকম ক্যালোরি দরকার, মহিলাদের সেরকম ক্যালোরি দরকার নাই। তো এই সবকিছুর উপর ডিপেন্ড করে আমার ক্যালোরির চাহিদা কম বেশি হয়। তো মেইন তিনটা বিষয়, যে মৌল বিপাক। মৌল বিপাক কি? এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তার বডির যে ওয়েট এবং হাইটের উপর ডিপেন্ড করে মৌল বিপাক। মানে তার বডিকে রান করতে হলে, আমরা তো প্রতিনিয়ত আমরা জেগে আছি কিংবা ঘুমাচ্ছি, আমার বডিতে কি হচ্ছে, হার্ট সবসময় বিট করছে, রক্ত পাম্প হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, বিভিন্ন রকমের কাজ কিন্তু কন্টিনিউয়াসলি হতেই আছে, আমার মাথা কাজ করতেছে অলওয়েজ। সো এই সকল কাজ করতে, যেগুলো আমরা ইচ্ছা করে করতেছি না, অনিচ্ছাকৃত ভাবে হয়ে যাচ্ছে, এই ধরনের কাজগুলো করতে আমার কি পরিমাণে ক্যালোরি দরকার, এটার উপর ডিপেন্ড করে। এবং এই জিনিসটা বা মৌল বিপাক, এটা হচ্ছে আমার এই ডিপেন্ড করে হচ্ছে কার উপর, আমার বয়সের উপর, আমার উচ্চতার উপর, আমার দৈহিক ওজনের উপর। সো এটা ডিপেন্ড করে। এরপরে দৈহিক পরিশ্রম, বয়স গেল, ওজন গেল, উচ্চতা গেল, এরপরে হচ্ছে আমি দৈনিক কিরকম পরিশ্রম করতেছি, আমার বডি কিভাবে কিরকম পরিশ্রম করতেছে সেটার উপর একটা ইম্প্যাক্ট আছে। এবং খাদ্যের প্রভাব, আমি অলরেডি কি পরিমাণে খাবার খেয়েছি, ঠিক আছে, সেই খাবারটা আমার বডিতে এখনো স্টোরড আছে কিনা, এগুলোর উপর ডিপেন্ড করে আমার কি পরিমাণ খাদ্য দরকার বা কি পরিমাণ শক্তি দরকার, সেটা আমরা নির্ণয় করতে পারি। এখানে বাম পাশে তোমাদের একটা চার্ট দেওয়া আছে। এই চার্টের মধ্যে দেখো বয়স, গড় ওজন, গড় শক্তি। মানে তোমার একটা বয়স, তার সেই বয়স অনুযায়ী ওজন কত হওয়া উচিত, এবং ওজন যদি তত হয় তাহলে সেই অনুযায়ী তার শক্তি কত কিলো ক্যালোরি দরকার। এগুলো হচ্ছে কি তোমার এখানে দেওয়া আছে, এটা আমাকে মুখস্থ করার কোনো দরকার নেই, এটা জাস্ট একটু একবার দেখবো। এটা আমাদের একটা ধারণার জন্য যে কিরকম ক্যালোরি দরকার, যাতে কখনো কোনো প্রশ্ন আসলে সেটা আমরা ধারণা করতে পারি আর কি। আচ্ছা, এরপরে চলে আসি আমরা ভিটামিনে। তো ভিটামিন আমরা জানি যে ভিটামিন কি কাজ, ভিটামিন হচ্ছে আমার বডির ক্ষয় পূরণ কিংবা দেহ গঠনে ডিরেক্টলি অংশগ্রহণ করে না, বরঞ্চ কি করে, তারা দেহের তোমার এই যে বিভিন্ন রকমের অন্যান্য যত ফাংশন আছে সেই ফাংশন গুলাকে প্রপারলি রান করতে হেল্প করে। আমার বডির যে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে ঠিক মতো কাজ করতে দেয়। তারপরে হচ্ছে আমার বিভিন্ন রকমের যে জেনেটিক বৈশিষ্ট্যগুলো আছে, যে মনে করো আমার ত্বক, স্কিন কেমন হবে, তারপরে হচ্ছে আমার চুল কিরকম হবে, তা এগুলো হচ্ছে ভিটামিন নির্ধারণ করে না, কিন্তু ভিটামিন এগুলোকে বিকশিত হতে হেল্প করে। ভিটামিন এগুলোকে মানে এগুলো বজায় রাখতে হেল্প করে। আচ্ছা, এরপরে হচ্ছে কি তোমার বিভিন্ন রকমের এই যে অন্যান্য আমিষ এবং স্নেহ, এরা যে কাজগুলো করবে, এদের কাজকে হেল্প করে, হেল্পিং হ্যান্ড হচ্ছে আমাদের ভিটামিন। তো ভিটামিন না হলে এরা ঠিকমতো কাজ করতে পারবে না, ঠিকমতো ফাংশন করতে পারবে না। তো ভিটামিন বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায় ভিটামিনকে। কিসের উপর ভিত্তি করে? দ্রবণীয়তার উপর ভিত্তি করে। ভিটামিনকে দুই ভাগে যে আমরা ভাগ করবো, এটা হচ্ছে তার দ্রবণীয়তার উপর ভিত্তি করে। দ্রবণীয়তার উপর ভিত্তি করে বলতে কি বুঝি আমরা, যে আমাদের বডিতে আমরা যখন ভিটামিন ইনটেক করি, এখন আমাদের বডি তো ভিটামিন তৈরি করতে পারে না, ভিটামিন ডি খুবই অল্প পরিমাণে তৈরি করতে পারে, এটা হচ্ছে তোমার সূর্যালোর উপস্থিতিতে, আমরা সবাই জানি মোটামুটি কম বেশি। কিন্তু ম্যাক্সিমাম ভিটামিনই কি আমার বডি তৈরি করতে পারে না। তো ভিটামিন তৈরি যদি করতে না পারে, তাহলে আমাকে অবশ্যই বাইরে থেকে ভিটামিন ইনটেক করতে হবে, অবশ্যই কি করতে হবে, আমাকে ভিটামিন বাইরে থেকে খেতে হবে। আমি যদি বাইরে থেকে ভিটামিনটা খাই, সেটা আমার বডির সেলগুলোতে কিভাবে যাবে? আমি মনে করো একটা আপেল খেলাম, আপেলে কিছু পরিমাণে ভিটামিন এ আছে, এখন সেই ভিটামিন এটা আমার বডিতে, আমার রক্তে কিংবা আমার সেলে কিভাবে যাবে, সেটা ডিপেন্ড করে সেই ভিটামিনটা কিসে দ্রবণীয়,
সেই ভিটামিনটা যদি স্নেহ জাতীয় পদার্থ দ্রবণীয় হয়, তাহলে আমরা যে স্নেহ জাতীয় পদার্থগুলো খাবো, আমার সেই আপেল থেকে সেই ভিটামিনটা চলে যাবে তোমার সেই স্নেহ জাতীয় পদার্থে। স্নেহ জাতীয় পদার্থে গিয়ে সেটা দ্রবীভূত হয়ে যাবে। স্নেহ জাতীয় পদার্থে গিয়ে সেটা কি হবে? দ্রবীভূত হয়ে যাবে। ঠিক আছে, স্নেহ জাতীয় পদার্থে গিয়ে দ্রবীভূত হবে। এরপরে তোমার ভিটামিন ডি, ই, কে সবগুলোই সেম, যে আমাদের ভিটামিন গুলো স্নেহ জাতীয় পদার্থে যেগুলো দ্রবণীয় হয়, সেগুলো আমরা যখন খাবার ইনটেক করি তখন তারা সেই জাতীয় স্নেহ জাতীয় পদার্থগুলোতে দ্রবীভূত হয়ে যায়। আর যেগুলো পানিতে দ্রবণীয় ভিটামিন, সেটা হচ্ছে আমরা যখন ভিটামিনটা বাইরে থেকে খাই, তখন আমার বডি তো ম্যাক্সিমাম অংশই পানি, তো বডির পানির যে কোনো একটা খাবারের মধ্যে থেকে পানির ভিতরে সেটা দ্রবীভূত হয়ে যাবে, পানির সাথে আমার বডি সেটাকে শোষণ করবে। আবার স্নেহ জাতীয় পদার্থের সাথে আমার বডি এই স্নেহ জাতীয় পদার্থের দ্রবণীয় ভিটামিন গুলা, যেমন এ, ডি, ই, কে, এগুলোকে শোষণ করবে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। এখন এখানে ভিটামিন বি কমপ্লেক্স বলে একটা জিনিস লেখা আছে। ভিটামিন বি কমপ্লেক্স কি জিনিস? কেউ বলতে পারবো? ভিটামিন বি কমপ্লেক্স কি, আমরা কি কেউ বলতে পারবো? না স্যার। আচ্ছা, তো ভিটামিন বি হচ্ছে এমন একটা ভিটামিন যেটা বিভিন্ন ধরনের উপাদান হিসেবে থাকে। তো ভিটামিন বি শুধুমাত্র আমাদের মানে আমাদের বডিতে তো থাকে না, বিভিন্ন খাবারে এই ভিটামিন সেম জিনিস বিভিন্ন রূপে থাকতে পারে। এই জিনিসটা বিভিন্ন রূপে থাকতে পারে, এই ভিটামিনটা। ঠিক আছে, এই ভিটামিনটা আমাদের বডিতে বিভিন্ন রকম ভাবে থাকতে পারে। তো ভিটামিনের বিভিন্ন রকম রূপ, বিভিন্ন রূপের মধ্যে একটা হচ্ছে তোমার থায়ামিন, একটা হচ্ছে রিবোফ্লাভিন, তো এরকম বিভিন্ন রকমের নাম আছে। তো সবগুলোই কি, সবগুলোই ভিটামিন বি এর বিভিন্ন রকমের মানে স্ট্রাকচার। জিনিসটা সেম, কিন্তু তার স্ট্রাকচার ভিন্ন ভিন্ন। তার স্ট্রাকচার ভিন্ন ভিন্ন। ঠিক আছে, তো বিভিন্ন জিনিস বিভিন্ন স্ট্রাকচারের জন্য তার নাম বিভিন্ন রকম হয়ে যায়, তার নাম চেঞ্জ হয়ে যায়। তো সবগুলাকে একসাথে যখন আমরা বলতে চাই, তখন সেটাকে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। এই সবগুলা ভিটামিনকে একসাথে প্রকাশ করার জন্য ভিটামিন বি কমপ্লেক্স বলি আমরা। তো ঠিক আছে, তো ভিটামিন বি একটু পরে দেখো, দেখবা যে ভিটামিন বি, বি 1, 2, 3, 6, 12 এরকম বিভিন্ন রকমের ভিটামিনের নাম আছে। তো বিভিন্ন রকম ভিটামিন সবগুলোকে একসাথে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। এবং ভিটামিন সি কোথায় থাকে? টক জাতীয় ফলে। টক ফলে থাকে। হ্যাঁ, টক জাতীয় ফলের মধ্যে আমাদের ভিটামিন সি থাকে, আমরা জানি। সো ভিটামিনের উৎস, বেসিক্যালি ভিটামিন কোথায় কোথায় পাওয়া যায়? কোনো প্রাণীর মধ্যে নর্মালি ভিটামিন পাওয়া যায় না। ভিটামিনের উৎসটা মেইনলি হচ্ছে কি গাছের সবুজ পাতা, যেমন শাকসবজি, আমরা যে শাকগুলা খাই সেগুলো সবুজ পাতা, কচি ডগা, যে সকল তোমার শাকের ডগা খাওয়া যায় কিংবা যে সকল গাছের ডগা খাওয়া যায়, সেই ধরনের সেই কচি ডগাগুলোতে তোমার ভিটামিন থাকে। যেমন হচ্ছে আমরা লাউয়ের ডগা খাই, ঠিক আছে, কিংবা কিংবা কুমড়ার ডগা, কুমড়া যেটা, তারপরে হচ্ছে তোমার ডাটা যেটা, সেটাও তো এক ধরনের ডগা। তো এরকম কচি ডগা যেগুলো, তারপরে হলুদ এবং সবুজ বর্ণের সবজি, যে সকল সবজিগুলো তোমার হলুদ এবং সবুজ, এই ধরনের সবজিগুলোতে ভিটামিন থাকে। এরপরে ফল ও বীজ ইত্যাদি অংশে তোমার গাছের ফল, গাছের বীজ, এগুলোতেও ভিটামিন থাকে কিছু পরিমাণে। ঠিক আছে, ভিটামিন এ কোথায় থাকে? এখন ভিটামিন এটা হচ্ছে আমাদের, আমরা দেখবো ভিটামিন এ কোথায় থাকে। ভিটামিন এ থাকে হচ্ছে তোমার কি মাছের তেল ও প্রাণীজ স্নেহে। ভিটামিন এ ম্যাক্সিমাম পাওয়া যায় কোথায়? ম্যাক্সিমাম পাওয়া যায় হচ্ছে আমাদের মাছের তেল, আহ বিভিন্ন রকম মাছের তেল। সব মাছের তেলে যে সমান পরিমাণে ভিটামিন এ থাকে এরকম না, তবে ম্যাক্সিমাম মাছের তেলে হচ্ছে তোমার ভিটামিন এ থাকে। আমরা কি কড লিভার অয়েল নামে নাম শুনেছি? কড লিভার অয়েল, না স্যার। কড লিভার অয়েল। সো শুনি নাই আমরা কখনো। ছোট বাচ্চাদের, একদম ছোট বাচ্চাদের, তাদের যদি কোনো কারণে পুষ্টিহীনতা হয়, তো ছোট বাচ্চাদের যখন পুষ্টিহীনতা হয়, তখন হচ্ছে এক ধরনের ওষুধ দেওয়া হয়। ঠিক আছে, ওষুধের নামটা আমার এই মুহূর্তে মনে নাই। এক ধরনের ওষুধ দেওয়া হয়। তো সেই ওষুধটা হচ্ছে কি তোমার এই কড লিভার অয়েল থাকে। সেই ওষুধে এই ধরনের কড লিভার অয়েল থাকে। কড হচ্ছে একটা মাছের নাম, কড ফিশ একটা স্পেশাল মাছের নাম। সেই মাছের যে লিভার, সেই লিভার থেকে তোমার এক ধরনের তেল পাওয়া যায়। সেই তেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, ভিটামিন বি থাকে। তো এই কড লিভার অয়েল হচ্ছে তোমার বাচ্চাদের পুষ্টিহীনতার জন্য খেতে দেওয়া হয়, ওষুধ হিসেবে পাওয়া যায় বাজারে। সো মাছের তেল। এরপরে প্রাণীজ স্নেহে, প্রাণীজ স্নেহ মানে হচ্ছে তোমার বিভিন্ন রকমের মাংস যে আমরা খাই, মাংসের সাথে যে তেলটা থাকে, মাংসের সাথে যে তেলটা থাকে সেই তেল। ঠিক আছে, স্পেশালি সব ধরনের তেল না, তোমার কিছু কিছু আর কি, যেমন তোমার মুরগি কিংবা গরুর মাংসে যে তেলগুলো পাওয়া যায়, এইগুলো তেল। কিছু প্রাণীজ স্নেহ, এই ধরনের তেলে ভিটামিন এ থাকে কিছু পরিমাণে। আচ্ছা, এরপরে ক্যারোটিন সমৃদ্ধ শাকসবজি। ক্যারোটিন সমৃদ্ধ শাকসবজি কোনগুলো? যেগুলো হচ্ছে তোমার লাল, অথবা যেটার ভিতরে প্রচুর পরিমাণে আয়রন জাতীয় তোমার কোনো একটা পদার্থ থাকে। যেমন লাল বা কমলা দেখতে গাজর,
তারপরে হচ্ছে বিট, এরপরে হচ্ছে লাল শাক, এইগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। তারপরে হচ্ছে তোমার সবুজ শাকসবজিতে অবশ্যই পাওয়া যায়, সবুজ শাকসবজিতে তোমার ভিটামিন এ পাওয়া যায় কিছু পরিমাণে। যেমন হচ্ছে তোমার আহ, কি বলে পালং শাক, এটা তো ভিটামিন এ পাওয়া যায়, পুঁই শাক ভিটামিন এ পাওয়া যায়। ঠিক আছে, তবে মনে রাখার জন্য আমরা করতে পারি ক্যারোটিন সমৃদ্ধ, এবং ক্যারোটিনের কালার হচ্ছে তোমার লাল কমলা। ঠিক আছে, ক্যারোটিনের কালার হচ্ছে লাল থেকে কমলা। গাজরের কালার দেখেছো না, গাজর জি স্যার। এক্স্যাক্টলি জি লালও স্যার। না, আবার কি একদম অ্যাকুরেটলি কমলাও না, এটা মাঝামাঝি একটা কালার গাজরের। তো এই কালারটা হচ্ছে ক্যারোটিনের কালার। এই রংযুক্ত যত রকম খাবার আছে সবগুলোই হচ্ছে আমাদের ভিটামিন এ থাকে। যেমন গাজর, তারপর হচ্ছে টমেটো, লাল শাক, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। তারপর পেঁপে, ঠিক আছে, পেঁপে, আম, কাঁঠাল, এগুলোতে ভিটামিন এ থাকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে লাস্ট লাইন, মলা ও ঢেলা মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। নাম শুনেছি তো আমরা আগেও, মলা ঢেলা মাছ। যাদের চোখে প্রবলেম হয় বা যারা চশমা পরে তাদেরকে কি করতে হয়, ডাক্তাররা বলে যে প্রচুর পরিমাণে মলা মাছ খাবেন, ঢেলা মাছ খাবেন, ছোট মাছ খেতে বলে, তাই না? আমাদের তো এখানেও বেশ কয়েকজনের চোখে চশমা আছে, যাদের চোখে চশমা আছে তাদেরকে ডাক্তাররা কি বলে? ডাক্তাররা বলে ছোট মাছ খেতে, নাকি? জি স্যার, সবুজ শাকসবজি খাবে, ছোট মাছ খাবে, মোবাইল থেকে দূরে থাকবে। হ্যাঁ, সবুজ শাকসবজি খাবে, ছোট মাছ খাবে, এবং মোবাইল থেকে দূরে থাকবে। তো আমাদের এই যে মলা এবং ঢেলা মাছ ছোট মাছের মধ্যে পড়ে, এই মলা ঢেলা মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। এবং সবুজ শাকসবজি, এই যে এতক্ষণ যত কিছু নাম বললাম সবগুলোতেই ভিটামিন এ থাকে। তো ভিটামিন এর কাজগুলোর মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে, প্রথম কাজটাই দেখো লেখা আছে, দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখা। তো ভিটামিন এর যতগুলো কাজ আছে তার মধ্যে প্রথম কাজই হচ্ছে চোখের জ্যোতি ঠিক রাখা, যেটাকে আমরা বাংলায় চোখের জ্যোতি বলি। যে চোখের দৃষ্টিশক্তিটাকে ঠিক রাখা, দৃষ্টিশক্তি ঠিক রাখতে আমার ভিটামিন এ এর কোনো বিকল্প নাই। ভিটামিন এ খেতেই হবে, এবং প্রচুর পরিমাণে খেতে হবে। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা যারা একদম তোমার নবজাতক না, মোটামুটি খাবার শিখেছে, তোমার 6-7 মাস থেকে 1 বছর 1.5 বছর বয়স যাদের, তাদের হচ্ছে তোমার কি দেওয়া হয়, একটা ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। একটা ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় বাচ্চা হওয়ার পরে, একদম নবজাতক হিসেবে দেওয়া হয় না, নবজাতক হিসেবে অনেকগুলা তোমার টিকা দেওয়া হয়। এরপরে যখন বাচ্চাটা একটু বড় হয়, যখন বাচ্চাটা একটু বড় হয়, 1-1.5 বছর হয়, তখন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। এরপরে তোমার এটা মোটামুটি 6-7 বছর পর্যন্ত কন্টিনিউ করা হয়। প্রতি বছর দেখবে হচ্ছে তোমার বিভিন্ন রকম প্রাইমারি স্কুলে কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তোমার একটা ক্যাম্পেইন হয়, মাসে বা বছরে একবার বা 6 মাসে একবার তোমার মাইক মেরে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। তোমরাও খেয়েছো, সবাই খায়। এটা বাংলাদেশ সরকার বিনামূল্যে এই ভিটামিন এ ক্যাপসুলটাকে দেওয়া হয়, যাতে কি তোমার এই যে দৃষ্টিশক্তি এটা স্বাভাবিক থাকে। দৃষ্টিশক্তি যাতে স্বাভাবিক থাকে এই কারণে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। কারণ বাচ্চাদের একটা টেন্ডেন্সি হচ্ছে তারা শাকসবজি খেতে চায় না ঠিক মতো, তারা হচ্ছে তোমার খুব বেশি ছোট মাছ খেতে চায় না। এক্সেপশন আছে অবশ্যই, কিন্তু ম্যাক্সিমাম বাচ্চা এরকম হয় যে তারা খেতে চায় না শাকসবজি, তারপরে হচ্ছে ছোট মাছ, এগুলো খেতে মজা লাগে না। তো এই কারণে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়, যাতে তোমার কি হয়, দৃষ্টিশক্তিটা স্বাভাবিক থাকে। এরপর ত্বক ও শ্লেষ্মা ঝিল্লিকে সুস্থ রাখা। ত্বক তো আমরা বুঝতে পারতেছি, আমাদের বডির উপরের পার্টটা সম্পূর্ণ যে জিনিস দিয়ে কাভার্ড সেটাকে আমরা বলি ত্বক। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বডি ত্বক দ্বারা কাভার্ড। এই ত্বকটাকে সুস্থ রাখার জন্য ভিটামিন এ দরকার। শ্লেষ্মা ঝিল্লি কি জানি কেউ? না স্যার। কেউ জানি না? আচ্ছা আমি বলি, আমাদের নাকের ভিতর, ঠিক আছে, নাক থেকে শুরু করে যে নাসা গহ্বর, এই নাকের গহ্বরটার ভিতর থেকে শুরু করে আমার এরপরে যে তোমার আহ, যে নালীটা আছে যেখান দিয়ে আমাদের বাতাস নাক দিয়ে ঢুকে ফুসফুসে যায়, এই অঞ্চলটা জুড়ে, এই অঞ্চলটা জুড়ে আমার এই নালীটার দুই সাইড দিয়ে, দুই পাশ দিয়ে একটা পাতলা পর্দার মতো আছে, একটা ঝিল্লি আছে, যেটার ভিতরে তোমার শ্লেষ্মা থাকে। যেটার কাজ হচ্ছে, মানে যেটার ইংলিশ হচ্ছে মিউকাস। একটা মেমব্রেন আছে, যে মেমব্রেনটা তোমার মিউকাস সিক্রেট করে। আমাদের যখন ঠান্ডা লাগে, তখন আমাদের যখন সর্দি হয়, আমরা বুঝি না, সর্দি যখন পড়ে তখন আমরা বুঝতে পারি। তো এই যে জিনিসটা, এই জিনিসটা যেখানে তৈরি হয়, সেই জিনিসটা, সেই পর্দাটা বা সেই ঝিল্লিটার নাম হচ্ছে শ্লেষ্মা ঝিল্লি। সেই পর্দাটা বা সেই ঝিল্লিটার নাম হচ্ছে শ্লেষ্মা ঝিল্লি। এই শ্লেষ্মা ঝিল্লির কাজ কি? শ্লেষ্মা ঝিল্লির কাজ হচ্ছে যখন আমাদের নাক দিয়ে, কিংবা এটা তোমার মুখের চারপাশেও, মানে মুখের যে গহ্বরটা আছে সেটার চারপাশেও থাকে। তো এটার কাজ হচ্ছে যখন আমাদের নাক দিয়ে কিংবা মুখ দিয়ে কোনো ধুলাবালি কিংবা কোনো ফরেন অবজেক্ট, কোনো ভাইরাস যখন আমাদের নাক দিয়ে প্রবেশ করতে চায়, তখন মানে প্রথম বাধা দেওয়ার জন্য কাজ করে হচ্ছে এই শ্লেষ্মা ঝিল্লি।
এই শ্লেষ্মা ঝিল্লির কাজ হচ্ছে, এটা তো তোমার একটা স্টিকি সাবস্টেন্স, এটা আঠালো একটা পদার্থ। তো এটা আমাদের এই ধুলাবালুগুলোকে ট্র্যাপ করে, ধুলাবালুগুলো যাতে আমাদের ফুসফুসে না যেতে পারে, এদেরকে আটকায়। এর কাজ হচ্ছে এই শ্লেষ্মা ঝিল্লি। তো সে শ্লেষ্মা ঝিল্লি যদি আমাদের বডিতে ঠিক না থাকে, তাহলে আমার নাক দিয়ে অবলীলায় তোমার ধুলা প্রবেশ করতে পারবে, প্রচুর পরিমাণে ধুলা প্রবেশ করতে পারবে। এরপরে হচ্ছে তোমার কি করতে পারবে, বিভিন্ন রকমের ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারবে নাক দিয়ে ফুসফুসে। এবং ভাইরাস যদি ফুসফুসে পৌঁছে যায় কিংবা ধুলা যদি ফুসফুসে পৌঁছে যায়, তখন আমাদের কি হবে, শ্বাসকষ্ট হতে পারে, আমাদের যক্ষ্মা হতে পারে, বিভিন্ন রকমের শ্বাস রিলেটেড যত অসুখ আছে সেগুলো আমাদের হতে পারে। সো এই যে সর্দি, ঠান্ডা, কাশি, এগুলোকে প্রোটেক্ট করার জন্য মেইন যে কাজটা করে, মানে মেইন যে অংশটুকু আমাদের বডির যে অংশটুকু মেইন কাজ করে, সেটা হচ্ছে শ্লেষ্মা ঝিল্লি। ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে কাজ করে। সে এই ধুলাবালুগুলোকে এবং জীবাণুগুলোকে যেতে দেয় না, আটকে দেয়। ঠিক আছে, তো এই শ্লেষ্মা ঝিল্লিকে সুস্থ রাখার জন্য আমার দরকার কি, ভিটামিন এ। তো ভিটামিন এ যদি অভাব হয়, সেই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের চোখের প্রবলেম না, আমাদের শ্বাস রিলেটেড যত প্রবলেম, যক্ষা, যক্ষা না এক্স্যাক্টলি, মানে তোমার হাঁপানি, অ্যাজমা, তারপরে হচ্ছে তোমার শ্বাসকষ্ট, এই ধরনের বিভিন্ন রকমের কষ্ট হতে পারে, বিভিন্ন রকমের অসুখ আমাদের হতে পারে যদি আমি ভিটামিন এ ঠিক মতো না খাই। কারণ কি, আমাদের শ্লেষ্মা ঝিল্লিটা এটা রাপচার্ড হয়ে যেতে পারে, ফুটা হয়ে যেতে পারে, কিংবা এটা তোমার ক্ষয় হয়ে যেতে পারে, ঠিক মতো সুস্থ নাও থাকতে পারে। প্রথম দুইটা লাইন সবাই বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপরে বিভিন্ন রকমের সংক্রামক রোগ থেকে আমাদের বডিকে বাঁচিয়ে রাখা। বিভিন্ন রকমের সংক্রামক রোগ, যেমন কি করোনা ভাইরাস, তারপরে কি যক্ষা, এরপরে হচ্ছে যক্ষা না এক্স্যাক্টলি, তারপরে হচ্ছে তোমার ম্যালেরিয়া, আহ সংক্রামক রোগ আর কি হতে পারে, ডেঙ্গু, এরকম বিভিন্ন রকমের সংক্রামক রোগ যেটা এক মানুষ থেকে আরেক মানুষে ছড়ায়। তারপর ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু, এটা তো তোমার হচ্ছে বাতাসের মাধ্যমে ছড়ায়। তো এরকম বিভিন্ন সংক্রামক রোগগুলো, এই রোগগুলো থেকে যাতে আমাদের বডি কি হয়, বজায় থাকে, মানে তোমার সুস্থ থাকে। এই কারণে যে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আছে, সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করার কাজ হচ্ছে আমাদের ভিটামিন এর। এই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে ঠিক রাখার কাজ কার, কোন ভিটামিনের? ভিটামিন এ। ভিটামিন এ। ওকে, ভিটামিন এ। দেহের স্যার, স্বাভাবিক অবস্থা বজায় রাখা। স্যার যক্ষা রোগ কেন হয়? কি কেন হয়? যক্ষা। যক্ষা কেন হয়? যক্ষা এক ধরনের তোমার ভাইরাসের কারণে হয়। যক্ষা একটা ভাইরাস বাহিত রোগ। তো এই ভাইরাসটা যখন আমাদের বডিতে, আমাদের ফুসফুসে পৌঁছে যায়, তখন হচ্ছে আমাদের যক্ষা হয়। ভাইরাসের নাম জানি আমরা কেউ? না স্যার। না স্যার। যক্ষার ইংলিশ কি জানি? না স্যার। টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস, ঠিক আছে। এটা সরি, ভাইরাস না, এটা একটা ব্যাকটেরিয়ার কারণে হয়, টিউবারকুলোসিস। TUBERCULOSIS, টিউবারকুলোসিস। ঠিক আছে, তো এটার একটা ভাইরাসের কারণে, সরি ভাইরাস বলতে, এটা একটা ব্যাকটেরিয়ার কারণে হয়। ব্যাকটেরিয়াটার নামও হচ্ছে তোমার টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ঠিক আছে, টিবি ব্যাকটেরিয়াও বলা হয় অনেক সময়, এটার নামই হচ্ছে তোমার টিবি ব্যাকটেরিয়া। ফুল ফর্ম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই ব্যাকটেরিয়াটা যদি আমাদের ফুসফুসে পৌঁছে যায়, তখন সেটা হচ্ছে আমাদের যক্ষা হয়। তবে যক্ষা, আগে এক কালে মনে করা হতো যে যক্ষা হলে মনে হয় মানুষ মারা যাবে, যক্ষা হলে যক্ষার কোনো প্রতিষেধক নাই, যক্ষার কোনো আহ, চিকিৎসা নাই। কিন্তু বর্তমানে কিন্তু যক্ষা চিকিৎসা করে তোমার ভালো হওয়ার যথেষ্ট পরিমাণে রেকর্ড আছে। ঠিক আছে, বিভিন্ন সময় তোমরা হয়তো বা দেখো নাই, আগে বিটিভিতে তোমার অ্যাড দেওয়া হতো যে চিকিৎসায় যক্ষা ভালো হয়। বিভিন্ন জায়গায়, বিভিন্ন সরকারি হাসপাতালের সামনে এই ধরনের পোস্টার টাঙানো থাকতো যে চিকিৎসায় যক্ষা ভালো হয়। কারণ মানুষ আগে ভাবতো যে যক্ষা হলে আর কোনো উপায় নাই, যক্ষা হলে সে মারা যাবে শিওর, প্রতিষেধক নাই। কিন্তু এখন প্রতিষেধক আবিষ্কার হয়ে গেছে, যক্ষা হলে চিকিৎসা করার ফলে যক্ষাটা ভালো হতে পারে। তো এটা বাংলাদেশের মানুষকে বোঝানোর জন্য অনেক পরিশ্রম করা লাগছে যে যক্ষা হলে যক্ষা ভালো হওয়া পসিবল। আচ্ছা, যেখানে ছিলাম, রক্তের স্বাভাবিক অবস্থায় বজায় রাখা। রক্ত আমাদের যেরকম থাকার কথা, সেই রক্তটাকে স্বাভাবিক অবস্থা বজায় রাখা, যে রক্তে রেড ব্লাড সেল, রেড ব্লাড কর্পাসেল মানে আরবিসি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এগুলোর প্রপোর্শনটা বজায় রাখার জন্য, এটা যতটুকু থাকা দরকার ততটুকু থাকার জন্য, রক্তের তোমার ভিতরে প্লাটিলেট যতগুলো থাকার কথা ততগুলো রাখার জন্য, এই ধরনের ব্যবস্থাগুলো বজায় রাখার জন্য কাজ করে হচ্ছে আমাদের ভিটামিন এ। দেহের পুষ্টি এবং বৃদ্ধিতে সহায়তা করা। এই যে ভিটামিন তো কোনো বৃদ্ধি কাজে কিংবা পুষ্টি কাজে ডিরেক্টলি অংশগ্রহণ করে না,
এদের কাজ হচ্ছে সহায়তা করা। তো এরা কি করে? পুষ্টি এবং বৃদ্ধিতে সহায়তা করে। অভাবজনিত রোগ, যদি আমি ভিটামিন এ না খাই কি হতে পারে? আমার বডিতে যদি ভিটামিন এ কম হয়, ভিটামিন এর যদি অভাব দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে কি ধরনের রোগ হতে পারে? তো আমাদের মানে যারা বয়স হয়ে গেছে, যারা প্রাপ্ত বয়স্ক থেকে শুরু করে যারা মানে যাদের শিশু অবস্থা পার হয়ে গেছে, মানে যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অলরেডি ডেভেলপড হয়ে গেছে, তো তাদের ক্ষেত্রে এই ভিটামিন এর অভাবজনিত রোগ খুব একটা প্রকট না। মনে করো যে তোমার সে সারা জীবনে কখনোই ভিটামিন এ খায় নাই, সেই ক্ষেত্রে তার হচ্ছে তোমার অভাবজনিত রোগ দেখা দিতে পারে। ঠিক আছে, কিন্তু যারা নবজাতক কিংবা ছোট বাচ্চা যাদের বয়স খুবই কম, তাদের ক্ষেত্রে তোমার এই যে ভিটামিন এ এর অভাবজনিত রোগটা খুব বেশি প্রকট। তাদের ভিটামিন এ একটু কম হলেই অনেক বেশি প্রবলেম দেখা যায়। ঠিক আছে, তো দেখবা যে ভিটামিন এর যত অভাবজনিত রোগ আছে ম্যাক্সিমামই হচ্ছে ছোট বাচ্চাদের। কোনো বয়স্ক লোকের সেই তোমার ভিটামিন এ এর অভাবজনিত রোগ সাধারণত হয় না। হয় না তা না, হয়, কিন্তু খুব বেশি না, কমন না। কমন কাদের? কমন হচ্ছে ছোট বাচ্চাদের, নবজাতক থেকে শুরু করে 6 মাস 1 বছর বয়স এইরকম বাচ্চাদের ভিটামিন এ জাতীয় এর অভাবজনিত রোগ হচ্ছে বেশি। যেমন প্রথমটাই হচ্ছে রাতকানা রোগ। রাতকানা রোগ যদি হয়, সেটা তোমার শিশু অবস্থাতেই হয়। বড় হওয়ার পরে নতুন করে রাতকানা হওয়ার কোনো অপশন নাই। রাতকানা যদি হয় তাহলে সেটা শিশু অবস্থাতেই হয়। রাতকানা জিনিসটা কি? রাতকানা রোগটা হচ্ছে আমার, রাতকানা রোগটা হচ্ছে আমার রাতে অথবা যখন আলো কমে যায় তখন ঠিক মতো দেখতে না পাওয়া। মানে যখন যতক্ষণ পর্যন্ত প্রচুর পরিমাণে আলো আছে ততক্ষণ পর্যন্ত আমি সবকিছু ক্লিয়ারলি দেখতে পারতেছি, কিন্তু যখনই আলো কমে যায়, মানে সন্ধ্যা হয়ে যায় অথবা কারেন্ট চলে যায় অথবা হচ্ছে তোমার রাতের অন্ধকারে যখন কেউ বের হয়, তখন যদি পরিষ্কার স্পষ্ট ভাবে কোনো কিছু না দেখতে পারে, তখন সেটাকে বলা হয় রাতকানা রোগ। সো এই রাতকানা রোগটা কখন হয়? রাতকানা রোগটা হয় সাধারণত শিশুদের, সাধারণত কিদের? শিশুদের। এবং যদি এই রাতকানার চিকিৎসা না করা হয়, যদি এই রাতকানা রোগটাকে ভালো না করা হয়, চিকিৎসা না করা হয়, দীর্ঘদিন ধরে চলে রাতকানা রোগ, তাহলে সেই ক্ষেত্রে তাদের তোমার পুরোপুরি সম্পূর্ণভাবে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারা একদম মানে দিনের বেলাতেও কিছু না দেখতে দেখতে পারবে না, এরকম হওয়ারও সম্ভাবনা আছে। তো রাতকানা রোগ হলে রাতকানা রোগ হলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? সেই ক্ষেত্রে ভিটামিন এ খেতে হয়, প্রচুর পরিমাণে যথেষ্ট পরিমাণে ভিটামিন এ খাওয়াতে হয়। এবং ভিটামিন এর উৎস কি আমরা জানি, রঙিন ফলমূল, সবুজ শাকসবজি, এগুলো হচ্ছে ভিটামিন এর উৎস। তো এগুলো খাওয়াতে হবে। আর যদি দেখা যাচ্ছে যে না, এগুলো খাওয়া মানে তোমার খাইয়েও লাভ হচ্ছে না, তখন সেই ক্ষেত্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে প্রচুর, ডোজ অনুযায়ী ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। এই যে আমাদের দেশে টিকা দিবসে বিভিন্ন টিকা কেন্দ্রে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। এটা সরকার থেকে বিনামূল্যে দেওয়া হয়, যে ভিটামিন এ ক্যাপসুল এবং যক্ষ্মার যে টিউবারকুলোসিস যে তোমার ভ্যাকসিনটা, এই দুইটা জিনিস দেওয়া হয় বিনামূল্যে। শিশু বয়স থেকে শুরু করে মোটামুটি 6 থেকে 7 বছর বা 5 বছর বয়স পর্যন্ত এই দুইটা কন্টিনিউয়াসলি দেওয়া হয়। ঠিক আছে, রাতকানা বলতে আমরা তাহলে কি বুঝি? রাতকানা কারা? যারা আবছা আলোতে বা রাতের আলোতে দেখতে পায় না। হ্যাঁ, যারা অন্ধকারে বা আবছা আলোতে স্পষ্টভাবে দেখতে পারে না, তারা হচ্ছে রাতকানা, প্রথম রোগ। এরপরে 2 নম্বর রোগটা হচ্ছে কি জেরপ্থ্যালমিয়া। জেরপ্থ্যালমিয়া বানানো হচ্ছে তোমার এক্স দিয়ে, ঠিক আছে, হুম। নাকি জেড? স্যার বানান আপনার জানি আমরা সাউন্ড অনেক ইংলিশে। আস্তে আসতেছে। আচ্ছা, জেরপ্থ্যালমিয়া ইংলিশে এখন যখন আমরা লিখবো তখন হচ্ছে এক্স দিয়ে শুরু, জেরক্স, জেরক্স কপি শুনেছি না, জেরপ্থ্যালমিয়া। তো জেরপ্থ্যালমিয়া জিনিসটা কি? জেরপ্থ্যালমিয়া জিনিসটা হচ্ছে এক কথায় মানে তোমার চোখ শুকিয়ে যাওয়া। এক কথায় হচ্ছে কি আমার চোখটা শুষ্ক হয়ে যাওয়া। এখন চোখ তো পুরোটা শুকায় যায় না। চোখের উপরে আমাদের চোখের বিভিন্ন রকমের লেয়ার আছে। চোখের একদম বাইরের যে একটা আচ্ছাদন, সেটাকে আমরা বলি কর্নিয়া। আমার চোখের পুরা কালো থেকে সাদা অংশ সম্পূর্ণটা একটা পর্দা দ্বারা তোমার কি থাকে? পর্দা দ্বারা উপরে একটা কাভারিং দেওয়া থাকে, যে পর্দাটার নাম হচ্ছে কর্নিয়া। আমাদের চোখের যত রকমের রোগ হয় ম্যাক্সিমাম রোগ হয় এই কর্নিয়াতে। তো এই যে কর্নিয়া যদি কোনো কারণে পানির অভাবে শুকিয়ে যায়, এই কর্নিয়াটা যদি কোনো কারণে শুকিয়ে যায়, তখন কর্নিয়ার উপরে একটা লেয়ার পড়ে, একটা শুষ্ক লেয়ার পড়ে যায়। এই লেয়ারটা পড়লে কি হয়? আমাদের চোখে আমরা স্পষ্টভাবে দেখতে পারি না, তখন আমাদের চোখে আলো সহ্য হয় না, আমরা চোখে পুঁজ জমে, চোখের পাতা ফুলে যায়, এই ধরনের বিভিন্ন রকম প্রবলেম হয় এবং আমাদের দেখতে সমস্যা হয়। তো এই কর্নিয়া শুকিয়ে যাওয়ার পিছনে কিংবা পানি পড়া বন্ধ হয়ে যাওয়ার পিছনে যে তোমার মেইন কারণটা, সেটা হচ্ছে আমার কি? ভিটামিন এ এর অভাব। ভিটামিন এ যদি অভাব হয় তাহলে কর্নিয়ার কি হয়ে যায়? কর্নিয়ার আচ্ছাদনটা আস্তে আস্তে শুকিয়ে যায়, শুষ্ক একটা স্তর পড়ে যায় কর্নিয়ার সামনে। ঠিক আছে, এই রোগটাকে বলা হয় জেরপ্থ্যালমিয়া। এই রোগটার নাম কি? জেরপ্থ্যালমিয়া। জেরপ্থ্যালমিয়া। তো জেরপ্থ্যালমিয়া তোমার বাচ্চাদেরও হতে পারে,
বয়স্কদেরও হতে পারে। তো মাঝামাঝি অবস্থায় যে তোমার মানে যারা মধ্যবয়স্ক, মোটামুটি মনে করো যে 12-13 থেকে শুরু করে 40-50 বছর পর্যন্ত, এদের সাধারণত জেরপ্থ্যালমিয়া হয় না। যদি জেরপ্থ্যালমিয়া হয় তাহলে হয় একদম বাচ্চাদের 0 থেকে 6 বছর বয়স বা 7 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের হয়, অথবা বৃদ্ধ বয়সে গিয়ে জেরপ্থ্যালমিয়া হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি আমাদের ভিটামিন এর অভাবে হয়। এবার আসি আমরা ভিটামিন বি কমপ্লেক্সে। আচ্ছা, 1 মিনিট, ঠিক আছে, একটু ওয়েট করো। সরি ওয়েট করানোর জন্য। আমরা কন্টিনিউ করি। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন এর কাজ হচ্ছে কি আমাদের তাহলে দৃষ্টিশক্তি ঠিক রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো ঠিক রাখা, সরি, আর হচ্ছে অন্যান্য কাজে হেল্প করা। ঠিক আছে, এগুলো রক্তের স্বাভাবিক অবস্থা বজায় রাখা, এগুলো হচ্ছে আমাদের ভিটামিন এর কাজ। এখন ভিটামিন বি কমপ্লেক্স আমরা দেখি, ভিটামিন বি কমপ্লেক্স কেন বি কমপ্লেক্স বলা হয়, কারণ ভিটামিন বির একাধিক রূপ আছে, তাই না? ভিটামিন বি 1, 2, 3, 6, 12 এরকম বিভিন্ন রকমের রূপ আছে, সবগুলাকে একসাথে আমরা ভিটামিন বি কমপ্লেক্স বলি। তো ভিটামিন বি কমপ্লেক্সের কাজ কি দেখো, বিশেষ বিশেষ উৎসেচক। উৎসেচক কি জিনিস আমরা কি জানি? জি না স্যার। না স্যার। আচ্ছা, ইংলিশে একটা ওয়ার্ড আছে এনজাইম, নাম শুনেছি আমরা কখনো? জি স্যার। জি স্যার, বইতে তো এনজাইম আছে। হ্যাঁ, এনজাইম। এই এনজাইমের বাংলা হচ্ছে উৎসেচক। ঠিক আছে, এনজাইমের বাংলা ওয়ার্ড হচ্ছে উৎসেচক। So, এই যে এনজাইম গুলো আছে, বিভিন্ন রকমের এনজাইম গুলো তৈরি করার জন্য আমাদের আমিষ লাগে, শর্করা লাগে, স্নেহ পদার্থ লাগে। তো সেই এনজাইম গুলো তৈরি করার জন্য এই যে তোমার আমিষ, শর্করা বা স্নেহ পদার্থ গুলো লাগে, এগুলাকে বিশ্লিষ্ট করে, মানে এগুলাকে ভাঙে। এগুলাকে ভাঙার জন্য ভিটামিন বি কমপ্লেক্স আমাকে হেল্প করে। আমার বডিতে ফার্স্টে একটা এনজাইম তৈরি হবে, তার জন্য আমার কিছু আমিষ লাগবে, কিছু শর্করা লাগবে। এখন এটা তো ডিরেক্টলি নাই আমার বডিতে, সেই আমিষ আর শর্করা। অন্য একটা খাবার থেকে সেই আমিষটাকে ভেঙে নিয়ে আসবে, অন্য একটা খাবার থেকে সেই শর্করাটাকে ভেঙে নিয়ে আসবে। এই কাজটা করে হচ্ছে আমার ভিটামিন বি কমপ্লেক্স। ভেঙে এগুলোকে একত্রিত করে এই উৎসেচক বা এনজাইম গুলো তৈরি করতে হেল্প করে হচ্ছে কি আমার ভিটামিন বি কমপ্লেক্স। ঠিক আছে, তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের মেইন কাজ হচ্ছে কি করা, এনজাইম তৈরি করা, এবং এনজাইম তৈরিতে হেল্প করা। এনজাইম তৈরি করা না, এক্স্যাক্টলি এনজাইম তৈরিতে হেল্প করা। এনজাইম তৈরি করার জন্য যা যা লাগবে সেগুলোকে তোমার বিশ্লেষণ করে, বিশ্লিষ্ট করে, ভেঙে এদের অন্তর্নিহিত শক্তিকে মুক্ত করতে সাহায্য করে। মানে এই যে স্নেহ পদার্থের ভিতরে কিছু পরিমাণ এনার্জি আছে, শর্করার ভিতরে এনার্জি আছে, এগুলো কি করবে তখন এনজাইমের এনার্জিতে কনভার্ট হবে। এই কাজটা করতে হেল্প করে কি আমার ভিটামিন বি কমপ্লেক্স। তো ভিটামিন বি কমপ্লেক্সের বিভিন্ন রূপের আমরা নাম দেখি। ভিটামিন বি 1, যেটা বি 1 এর নাম হচ্ছে থায়ামিন। ভিটামিন বি 1 এর আরেকটা নাম কি? থায়ামিন। থায়ামিন। ভিটামিন বি 1 এর আরেকটা নাম হচ্ছে থায়ামিন। তো থায়ামিনের কাজ কি? প্রধান কাজ হচ্ছে শর্করা বিপাকে অংশগ্রহণ করে শক্তি মুক্ত করা। তাহলে শর্করা, আমিষ, স্নেহ এগুলোকে তো ভাঙতে হবে। এগুলা ভাঙতে হেল্প করে কে? আমার হেল্প করে হচ্ছে থায়ামিন বা ভিটামিন বি 1। এখন আমার বডিতে যদি ভিটামিন বি 1 বা থায়ামিনের অভাব দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমার বডিতে যে শতকরা বিপাক হবে, অবশ্যই হবে, কারণ ভিটামিন বি 1 তো ডিরেক্টলি বিপাক করে না। বিপাক করার জন্য অন্যান্য উপাদানগুলো আমার বডিতে আছে, কিন্তু ঠিক মতো হবে না, যতটুকু দরকার ততটুকু হবে না, কম হবে, হতে গিয়ে অনেক প্রবলেমের সম্মুখীন হবে। ঠিক আছে, তাহলে ঠিক মতো শর্করা বিপাকে কাজ করা, মানে এটা যে কাজ করতেছে ঠিক মতো, শর্করা যে ঠিক মতো বিপাক হচ্ছে, এখান থেকে যে শক্তি মুক্ত হচ্ছে, এইটা মানে নিয়ন্ত্রণ করার কাজ হচ্ছে আমার থায়ামিনের। তাছাড়া স্বাভাবিক ক্ষুধা বজায় রাখা এবং স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে। তাহলে থায়ামিন আমাদের এই যে আমাদের যে খিদা লাগে একটা টাইম পর পর, নির্দিষ্ট টাইম পর পর, যে মনে করো 6 ঘন্টা বা 7 ঘন্টা কিংবা 2-3 ঘন্টা, এক একজনের এক এক রকম, কিছুক্ষণ পর পর যে আমাদের ক্ষুধা লাগে, এই ক্ষুধাটা বজায় রাখা, স্বাভাবিক ক্ষুধা বজায় রাখা, আমার বডিতে যে খাবারটা খেতে হবে, এই কথাটা আমার বডিকে বলা, এই যে সাইকেলটা ঠিক রাখার জন্য হেল্প করে হচ্ছে আমাদের থায়ামিন বা ভিটামিন বি 1। স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখা, আমাদের একটা জায়গায় টাচ করলে আমি সেই টাচটা ফিল করতে পারবো। আমার তোমার আশেপাশে যদি কোনো কিছু, মনে করো আমার একটা তোমার আহ, হাতে তাপ লাগে কিংবা কোনো জায়গায় পেরেক ফুটে যায়, এই ব্যথাটা বা এই যে তোমার উদ্দীপনাটা, এটা যে আমার মাথায় যাবে,
এটা যেতে হলে আমার স্নায়ুতন্ত্রকে সক্রিয় থাকতে হবে, আমার শরীরের প্রত্যেকটা নার্ভকে কাজ করতে হবে, এবং এই নার্ভাস সিস্টেমটা এই নার্ভগুলোকে অ্যাক্টিভ রাখার জন্য হেল্প করে হচ্ছে আমাদের থায়ামিন বা ভিটামিন বি 1। তো বিভিন্ন রকমের তোর ডাক্তার আছে, তার মধ্যে এক ধরনের স্পেশালিটি ডাক্তার আমরা চিনি, যে তোমার নিউরোথেরাপিস্ট। নাম শুনেছি আমরা, নিউরো ডাক্তার। না, নিউরো ডাক্তার তোমার ব্রেনের ডাক্তার বললে আসলে শুনছিলাম। ঠিক হবে না। নিউরো ডাক্তার বা নিউরো সার্জন, তাদের কাজ হচ্ছে ব্রেইন এবং তোমার যে স্পাইনাল কর্ড, এই জায়গায় কোনো প্রবলেম হলে তারা তা ঠিকঠাক করে। তো এছাড়াও বিভিন্ন কারণে মানুষ নিউরো ডাক্তার দেখায়। অনেক সময় যে মনে করো আহ অনেক ব্যথা হলে তোমার মেডিসিন ডাক্তাররা নিউরোর কাছে হচ্ছে তোমার রেফার করে। কারণ কি? কারণ মনে করো আমার বডির একটা জায়গায় ব্যথা করতেছে, আমি এটা জানতেছি কিভাবে? আমি এটা জানছি কারণ সেই জায়গা থেকে আমার একটা উদ্দীপনা, একটা ইলেকট্রিক সিগন্যাল আমার ব্রেনে পৌঁছাচ্ছে। এই কারণে আমি জানতে পারতেছি যে আমার পায়ের এই জায়গাটাতে ব্যথা করতেছে। ধরো আমি পায়ে ব্যথা পেয়েছি, এখন পায়ে যে ব্যথা পাচ্ছি এটা আমি বুঝতেছি কিভাবে? বুঝার উপায় হচ্ছে আমার পা থেকে ওই যে ব্যথার যে সিগন্যালটা, সেই সিগন্যালটা আমার মাথায় পৌঁছাচ্ছে। এখন ধরো কোনো কারণে আমার পায়ে কোনো সমস্যা নাই, তারপরেও আমার মনে হচ্ছে আমি পায়ে ব্যথা পাচ্ছি, তাহলে এটা কি আমার পায়ের প্রবলেম? এটা কিন্তু আমার পায়ের প্রবলেম না, এটা প্রবলেম হচ্ছে আমার নার্ভাস সিস্টেমের প্রবলেম, আমার এই যে স্নায়ুতন্ত্রের প্রবলেম। আমার স্নায়ুতন্ত্র আমাকে ফলস একটা অ্যালার্ম দিচ্ছে যে এখানে ব্যথা নাই, তারপরেও বলতেছে ব্যথা আছে। কিংবা কোনো জায়গায় আমি কোনো একটা জায়গায় কেটে গেছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না যে কেটে গেছে। এটাও কি? এটা হচ্ছে আমার নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের একটা ফেইলার। তো স্নায়ুতন্ত্র যাতে এরকম উল্টাপাল্টা কাজ না করে, যে ব্যথা নাই তারপরেও বলতেছে ব্যথা আছে, অথবা আমি একটা জায়গায় কোনো কিছু টাচ করতেছি, আমি বুঝতে পারতেছি না, অনুভূতি পাচ্ছি না, তো এইগুলো ঠিকঠাক করার জন্য, ঠিকঠাক রাখার জন্য আমার হেল্প করে কে? ভিটামিন বি 1 বা থায়ামিন। এরপরে হচ্ছে ভিটামিন বি 2 বা রিবোফ্লাভিন। রিবোফ্লাভিনের কাজ হচ্ছে দেখো কি, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও কার্বোহাইড্রেটের বিপাকে অংশগ্রহণ করে শক্তি উৎপাদনে সাহায্য করা। এখন শর্করা বিপাকে হেল্প করে হচ্ছে আমার ভিটামিন বি 1। বি 2 করে কিসে কাজ? স্যার, বলো। স্যার এটা তো কার্বোহাইড্রেট হবে। কার্বো কি হবে? বাইড্রেট মানে বইতে বাইড্রেট লেখা। কার্বোহাইড্রেট কি জিনিস? জানি না স্যার, বইতে তো এটা লেখা। বইতে লেখা থাকলেই সেটা কি ঠিক হবে এরকম কোনো নাম কারণ আছে? আমরা কার্বোহাইড্রেট নামে কোনো কিছু শুনছি এতদিন? স্যার না, মানে জিজ্ঞেস করলাম ওটা কি আলাদা নাকি ওটা টাইপিং মিস্টেক। না, এটা টাইপিং মিস্টেক। তুমি কি গুগলে কার্বোহাইড্রেট সার্চ দিয়ে দেখো তো কিছু আসে কিনা। না, আমি মানে অবাক হয়েছে, এই জন্য জিজ্ঞাসা করছি যে বইতে তো হুম হুম লেখা, এখানে হাইড্রেট, তাহলে কোনটা? আচ্ছা, অসুবিধা নাই। এটা হচ্ছে আমাদের কি একটা, স্যার, এটা কার্বোহাইড্রেট, ঠিক আছে? কার্বোহাইড্রেট বলে কিছু নাই। সো এই যে কার্বোহাইড্রেট, তো তারপর কার্বোহাইড্রেটের বিপাক, এরপর হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড, এগুলোকে ভাঙতে আমাদের বডি যে কাজটা করে সেগুলোকে হেল্প করে কি? ভিটামিন বি 2 বা রিবোফ্লাভিন। দেখছো, রিবোফ্লাভিন বা ভিটামিন বি, ভিটামিন বি 1, বি 2, ভিটামিনের কাজটাই ছিল কি? ভিটামিনের কাজটাই ছিল হচ্ছে কি আমাদের এই যে পুষ্টি এবং বৃদ্ধিতে সহায়তা করা। পুষ্টি এবং বৃদ্ধিতে সহায়তা করা। সো এরা কি করতেছে? পুষ্টি এবং বৃদ্ধিতে সহায়তা করছে, কারণ বৃদ্ধি করতে আমার কার্বোহাইড্রেট ভাঙতে হবে, কি বৃদ্ধি করতে আমার অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন ভাঙতে হবে। সো এই কাজগুলোতে হেল্প করছে হচ্ছে আমাদের ভিটামিন বি 1, ভিটামিন বি 2। তো রিবোফ্লাভিন একটা ওষুধ আছে, রিবোফ্লাভিন নামেই একটা ওষুধ আছে, হলুদ কালারের ছোট ছোট বড়ি, দেখেছি আমরা কেউ? কেন খায় মানুষ জানো? স্যার মুখে ঘা হলে। মুখে ঘা হলে। আর কোনো কারণ জানি আমরা? স্যার, তবে মুখে কিংবা ঠোঁটের আশেপাশে যদি ঘা হয় তাহলে রিবোফ্লাভিন দেয়, এটা একটা কমন ওষুধ। ছোট ছোট হলুদ কালার বড়ি, এক পাতায় অনেকগুলো থাকে, দাম খুবই কম, মোটামুটি অনেকেই চিনি আমরা। তো রিবোফ্লাভিনের কাজের মধ্যে এখানে কিন্তু ওই কাজটা লেখা নাই। সো আমরা এটাও কিন্তু অ্যাড করতে পারি যে রিবোফ্লাভিনের কাজ হচ্ছে তোমার স্কিন, কিংবা আমাদের শুধুমাত্র বাইরের স্কিন না, ভিতরে ত্বকের মানে আমাদের বডির ইন্টারনাল যে স্কিনটা আছে, ভিতরে, ভিতরের যে অংশটুকু আছে, ওই জায়গায় যদি কোনো একটা ঘা হয়, কিংবা ইনফ্লেমেশন হয়, কিংবা প্রদাহ হয়, ঠিক আছে, সেইটাকে হেল্প করতে বা সেটাকে হিল করতে হচ্ছে আমাদের রিবোফ্লাভিন হেল্প করে। ঠিক আছে, আমাদের বডির ব্লাড সেল, তারপরে স্কিন, শুধুমাত্র বাইরেরটা না, বাইরেরটা এবং ভিতরেরটা উভয় পাশে, স্কিনের দুই পাশেই যদি কোনো প্রদাহ হয় সেটাকে হেল্প করতে মানে সেটাকে হিল করতে বা ঠিক করতে রিবোফ্লাভিন ইউজ করা হয়। এরপরে আছে দেখো ভিটামিন বি 6 পাইরিডক্সিন। এখানে পইরিডক্সিন লেখা, এটা পাইরিডক্সিন, ঠিক আছে, এটা ব্র্যাকেটের ব্র্যাকেট। পাইরিডক্সিন, পাইরিডক্সিন কি জিনিস? পাইরিডক্সিন হচ্ছে ভিটামিন বি 6। এটার কাজ হচ্ছে শক্তি উৎপাদনে হেল্প করা। অনুচক্রিকা, অনুচক্রিকা চিনি আমরা?
জি স্যার। রক্তের এক কি প্রকার বলতো? কণিকা। স্যার রক্ত তিন ভাগে না, স্যার রক্ত কণা, তো লোহিত কণিকা, শ্বেত কণিকা আর অনুচক্রিকা। হুম, ভেরি গুড। এই যে আমাদের তোমার রক্তকে তিনটা ভাগে ভাগ করা যায়, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা হচ্ছে তোমার এই যে ম্যাট্রিক্স হিসেবে কাজ করে, যে শ্বেত রক্তকণিকা তারপরে লোহিত রক্তকণিকা, এগুলো তো আমাদের ভেসেলের ভিতর দিয়ে তোমার ফ্লো করে, তাই না, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো এটাকে ধরে রাখার জন্য আমার একটা ম্যাট্রিক্স বা ধারক দরকার, সেই ধারক হিসেবে কাজ করে হচ্ছে আমাদের প্লাটিলেট। এই প্লাটিলেটের বাংলা হচ্ছে অনুচক্রিকা। তো এটার কাজ শুধুমাত্র ধারক না, এটার আরো কাজ আছে। যেমন কোনো কারণে যদি কোনো জায়গায় কেটে যায়, কেটে গেলে তোমার সেখানে প্লাটিলেটটা প্রথমে এসে রক্তটাকে জমাট বাঁধতে হেল্প করে। একটা হলুদ হলুদ পার্ট কি করে আমাদের প্রথমে সেই জায়গাটাকে জমাট বাঁধায়, এগুলো হচ্ছে আমাদের প্লাটিলেট। তারপরে যখন ডেঙ্গু হয় প্লাটিলেট কমে যায়। তো সেই যে জিনিসটা, সেই যে রক্তের একটা অংশ, সেটা হচ্ছে আমাদের প্লাটিলেট। এই প্লাটিলেটের সংখ্যা ঠিক রাখা, প্লাটিলেট তৈরি করা, প্লাটিলেট তোমার রেগুলেট করা, যে কতটুকু প্লাটিলেট আমার দরকার, কতটুকু দরকার নাই, কতটুকু তৈরি করতে হবে, কতগুলা ভাঙতে হবে, এই কাজগুলা করার জন্য হেল্প করে হচ্ছে আমাদের পাইরিডক্সিন। ঠিক আছে, অনুচক্রিকাকে অনু বলো। আছে যে পাইরিডক্সিন শুধু শক্তি উৎপাদনে সাহায্য করে, আর সায়ানোকোবালামিন হচ্ছে গিয়ে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা বৃদ্ধিতে সহায়তা করে। উম, বুঝি নাই। বইতে তো বলা আছে যে পাইরিডক্সিন হচ্ছে গিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে, আর সায়ানোকোবালামিন হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা বৃদ্ধিতে সহায়তা করে। আচ্ছা, পাইরিডক্সিনও হচ্ছে আমার সেম কাজ করে, পাইরিডক্সিনও হচ্ছে আমার অনুচক্রিকা এবং রেড ব্লাড সেল। ঠিক আছে, সায়ানোকোবালামিন করে, ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু পাইরিডক্সিনও এই কাজটা করে। পাইরিডক্সিনের কাজও এটা। ঠিক আছে, এটা তোমার বইয়ে যদি না পাও তাহলে তোমার সার্চ দিয়ে দেখতে পারো, যে পাইরিডক্সিনের কাজও হচ্ছে এটা। অনুচক্রিকা, স্পেশালি অনুচক্রিকার সাথে স্পেশালি রেড ব্লাড কর্পাসেল যেটা আরবিসি, যেটা সে আরবিসির তোমার যে প্রোডাকশন যেটা আছে, আরবিসির যে তোমার উৎপন্ন করা, এটার কাজও হচ্ছে, এটা হচ্ছে পাইরিডক্সিনেরও কাজ, সায়ানোকোবালামিনেরও কাজ, পাইরিডক্সিনেরও কাজ, দুইটাই। ঠিক আছে, পাইরিডক্সিনও কাজও শক্তি উৎপাদনে সাহায্য করা, একই সাথে আরবিসি তৈরি করা, প্লাটিলেট তৈরি করা। এবং সায়ানোকোবালামিনের কাজ হচ্ছে কি করা, সোললি এটার কাজ হচ্ছে শুধুমাত্র এই যে রক্তকণিকা বৃদ্ধি করা, তারপরে হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, সবগুলার সংখ্যা যতটুকু থাকা দরকার ততটুকু সংখ্যাটা মেনটেন করার কাজ হচ্ছে আমাদের ভিটামিন বি 12 বা সায়ানোকোবালামিনের। ঠিক আছে, দুইটার একই কাজ হতেই পারে, পাইরিডক্সিনের কাজও এটা। সবাই আমরা ক্লিয়ার? ভিটামিন B1 2 6 12 জি স্যার। জি স্যার। কোনটার নাম কি মনে থাকবে? জি স্যার। আচ্ছা, আমরা একটু মনে রাখার চেষ্টা করবো যে কোনটার অল্টারনেটিভ নামটা কি, 6 এর নাম কি, 12 এর নাম কি, 1 এর নাম কি, 2 এর নাম কি, যে কয়টা দেওয়া আছে এইগুলা অ্যাটলিস্ট মনে রাখার চেষ্টা করব। এরপর আছে ভিটামিন সি। তো ভিটামিন সি কোথায় থাকে আমরা জানি, টক জাতীয় খাবারে ভিটামিন সি থাকে। এটার আরেকটা নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, নাকি জানি আমরা? জি স্যার, আমরা ওই যে কেমিস্ট্রি চ্যাপ্টার পড়েছিলাম। হ্যাঁ, যে এটার আরেকটা নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। সো অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি, এটা তোমার কি হয়, এটা হচ্ছে একটা পানিতে দ্রবীভূত হওয়া অ্যাসিড। ভিটামিন বি এবং সি এই দুটো হচ্ছে কি পানিতে দ্রবীভূত হয়। সো যেহেতু পানিতে দ্রবীভূত হয়, এখন যে সকল তোমার ভিটামিন পানিতে দ্রবীভূত হয় সেগুলো সাধারণত তাপ সহ্য করতে পারে না। স্পেশালি ভিটামিন সি, এটাকে তাপ দিলে নষ্ট হয়ে যায়। এখন এই যে তোমার টক জাতীয় পদার্থ আমরা যখন রান্না করি, টক জাতীয় পদার্থ কিন্তু কাঁচা খাওয়া ভালো। টক জাতীয় ফল বা পদার্থ এগুলো কিন্তু কাঁচা খাওয়া হচ্ছে আমাদের জন্য বেস্ট। যে তোমার স্পেশালি কোনগুলা, লেবু, তারপরে হচ্ছে তোমার আমড়া, এই ধরনের জিনিসগুলো, এগুলো কাঁচা হচ্ছে আমাদের শরীরের জন্য বেশি উপকারী রান্না করে খাওয়ার চাইতে। কারণ ভিটামিন সি যেটা, সেটা রান্না করলে বা তাপ দিলে নষ্ট হয়ে যায়, এই অ্যাসকর্বিক অ্যাসিডটা ভেঙে যায়। অ্যাসকর্বিক অ্যাসিড আর থাকে না, সেটা ভেঙে যায়, তো আমাদের বডিতে যা দরকার সেই জিনিসটা আমরা পাই না। তো এখন এই ভিটামিন সি আমাদের বডিতে জমা থাকে না, কেন জমা থাকে না কেউ বলতে পারবা? কারো কোনো আইডিয়া আছে? কেন স্যার? আমাদের বডির তাপমাত্রা কত? স্যার 98.4 ডিগ্রি ফারেনহাইট। আর সেলসিয়াসে? স্যার 35 ডিগ্রি। স্যার 37। 37 ডিগ্রি।
37 থেকে 37 38 সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস। সো আমাদের রুম টেম্পারেচার কত বলো তো, কক্ষ তাপমাত্রা? কক্ষ তাপমাত্রা কত, ওইটা কক্ষ একটা তাপমাত্রা? জানি না। ওইটা জানি না। আচ্ছা, কক্ষ তাপমাত্রা হচ্ছে স্ট্যান্ডার্ড ধরা হয় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। সো আমাদের এই যে ভিটামিন সি, এটা রুম টেম্পারেচারে ঠিক থাকে, কিন্তু রুম টেম্পারেচার থেকে যদি আমি একটু তাপমাত্রা বাড়ায় দেই তাহলে সেটা আর ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। আমাদের বডির তাপমাত্রা রুম টেম্পারেচারে চাইতে 10-12 ডিগ্রি সেলসিয়াস বেশি, মিনিমাম 12 ডিগ্রি সেলসিয়াস বেশি। সো আমাদের বডির ভিতরে যদি আমি ভিটামিন সি রাখতে চাই, থাকবে? নষ্ট হয়ে যাবে না? জি স্যার। এই কারণে আমাদের বডিতে ভিটামিন সি জমা রাখতে পারে না, কারণ ভিটামিন সি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এটা ভিটামিন সি আকারে থাকে না, আমরা খাওয়ার সাথে সাথে সেটা ভেঙে যায়, পানিতে দ্রবীভূত হয়ে যায়, পানিতে দ্রবীভূত হয়ে সেটা ভেঙে চলে যায়। ঠিক আছে, এই কারণে ভিটামিন সি আমাদের বডি জমা রাখতে পারে না, কারণ ভিটামিন সি কি তাপে নষ্ট হয়ে যায় এবং আমাদের বডির টেম্পারেচার, বডির তাপমাত্রা অলওয়েজ বেশি থাকে রুম টেম্পারেচারের চাইতে। এই কারণে ভিটামিন সি আমাদের বডিতে জমা রাখতে পারি না আমরা। টক জাতীয় ফল, আমলকি, আনারস, পেয়ারা, কমলা লেবু, লেবু, আমড়া ইত্যাদি প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। সবুজ শাকসবজিতে কিছু পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লেটুস পাতা। ম্যাক্সিমাম গুলাই কি আমাদের শীতকালে পাওয়া যায়, সেই যে সামনে শীতকাল আসতেছে, শীতকালে তোমার প্রচুর পরিমাণে ফুলকপি, বাঁধাকপি, তারপর টমেটো, এগুলো আমরা খাবো। এগুলোতে কি পাওয়া যাবে? ভিটামিন সি পাওয়া যাবে। পাকা ফল অপেক্ষা কাঁচা সবজি এবং ফলে ভিটামিন এ বেশি থাকে, সরি, ভিটামিন সি বেশি থাকে। পাকা ফল অপেক্ষা কাঁচা সবজি এবং কাঁচা ফলে ভিটামিন কি বেশি থাকে? সি বেশি থাকে। যেমন একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি, মনে করো যে তোমার আম, আমের কথা চিন্তা করো, যখন আম কাঁচা অবস্থায় থাকে তখন কি আম প্রচুর টক থাকে নাকি? জি জি স্যার। তো এই যে জি টক আম, স্যার। কাঁচা আম, সেই কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। কিন্তু যখন আস্তে আস্তে আমটা পাকতে থাকে তখন এই যে অ্যাসকর্বিক অ্যাসিডটা বা আমের মধ্যে যে অ্যাসিডটা থাকে ভিটামিন সি আকারে, সেই অ্যাসিডটা তোমার ডিকম্পোনে তোমার এটা রিডিউস হতে থাকে, সেটার বিজারণ ঘটতে থাকে। অ্যাসিডটা ভেঙে তোমার সেটা কোনো একটা সুগার বা সুগার হচ্ছে এক ধরনের তোমার অ্যালডিহাইড, তো সুগারে কনভার্ট হয়। সেই অ্যাসিডটা ভেঙে সেটা একটা চিনিতে কনভার্ট হয়, যে চিনিটা এই পাকা ফলের মিষ্টি স্বাদটা তৈরি করতে হেল্প করে। তো যখনই টক থেকে তোমার আমটা মিষ্টি হয়ে যায়, এই টক থেকে মিষ্টি হইতে মেইন নষ্টটা হয় হচ্ছে আমার ভিটামিন সি। মানে এই ভিটামিন সিটাই কনভার্ট হয়ে তোমার ভিটামিন থেকে একটা সুগারে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, ভিটামিন থেকে সুগারে রিডিউসড হয়ে যায়, কনভার্ট হয়ে যায়। এই কারণে তোমার পাকা ফলে বেশি পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় না, পাওয়া যায় না একদমই তা না, কিছু পরিমাণে পাওয়া যায়, কারণ সব তো আর ভাঙে না, সব তো কনভার্ট হয় না, কিছু পরিমাণ থেকে যায়। কিন্তু পাকা ফল অপেক্ষা এই যে কাঁচা সবজি বা কাঁচা ফলের মধ্যে ওই ভিটামিন সি এর অ্যামাউন্টটা বেশি থাকে। ঠিক আছে, ভিটামিন সি এর আরো কিছু কাজ দেখো, যে শক্তি, পেশি এবং দাঁত মজবুত করে, দাঁত মজবুত করে, দাঁতের এনামেলকে ঠিক রাখে, দাঁতের মাড়ি ঠিক রাখে, পেশিকে তোমার স্ট্রং থাকতে হেল্প করে। ক্ষত নিরাময়ে, কারো যদি কোনো জায়গায় কেটে যায় বা তোমার তোমার বড় কোনো ঘা হয়, তাহলে দেখবা যে তোমার রিবোফ্লাভিনের সাথে, রিবোফ্লাভিন তো দেয়, একই সাথে তোমার দুইটা ওষুধ দেয়, এদের দুইটা ওষুধ দেয়। একটা হচ্ছে তোমার ওই যে বড় একটা প্লাস্টিকের পাতার মধ্যে অনেকগুলো ওষুধ থাকে, বড়, তোমার নাম হচ্ছে ফ্লুক্লক্সাসিন, ফ্লুক্লক্স, এই ধরনের একটা ওষুধ দেয়, তার সাথে সিভিট খেতে দেয়। কারো কি এরকম কোনো অভিজ্ঞতা আছে যে কেটে গেছে বা কোনো ক্ষত হয়েছে তারপর ডাক্তার সিভিট খেতে দিয়েছে? যদি আমরা ডাক্তার দেখাই আর কি, সেটা একটা স্ট্যান্ডার্ড, যে তারা সাধারণত সিভিট দেয়। তো সিভিটের মধ্যে কি থাকে? সিভিটের মধ্যে থাকে হচ্ছে ভিটামিন সি। তো ভিটামিন সি যদি খাই আমরা, ভিটামিন সি খেলে এই ক্ষত নিরাময়টা তাড়াতাড়ি হয়। আমাদের কোনো জায়গায় কেটে গেলে বা ক্ষত হলে সেই ক্ষতটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাড়াতাড়ি শুকানোর জন্য ভিটামিন সি হেল্প করে আমাদেরকে। রাহি বলো। স্যার, কোনটি মূলত ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড নাকি ওই সাইট্রিক অ্যাসিড? দুইটাই, দুইটাই ভিটামিন সি। বুঝছি ঠিক আছে, ভিটামিন সি এর কোনো নির্দিষ্ট মানে একটা নির্দিষ্ট কোনো ফর্ম নাই, অনেকগুলো ফর্ম আছে, এক একটা নাম এক এক রকম, জি কিন্তু স্যার, সবগুলোই বুঝছি। ভিটামিন সি। আচ্ছা, ঠিক আছে। এরপরে চর্মরোগে সহায়তা করে। আমরা যদি রেগুলার লেবু বা টক জাতীয় ফল খাই, তাহলে কি হয়, মরিচ খাই, কাঁচা মরিচে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তো কাঁচা মরিচও খেতে পারি আমরা, যদি এই ধরনের খাবারগুলো খাই, তাহলে সেই ক্ষেত্রে সেগুলো কি করে আমাদের চর্মরোগে সহায়তা করে, মানে চর্মরোগ প্রিভেন্টে হেল্প করে, চর্মরোগ হয় না সাধারণত বা কম হয়। এরপর কি কণ্ঠনালী ও নাকের সংক্রমণ প্রতিরোধ করে।
সো নাক দিয়ে যত রকমের সংকরণ হয়, মানে সরি, তোমার সংক্রমণ হয়, যে ধরনের রোগগুলো হয় সেই রোগ প্রতিরোধ করার জন্য ভিটামিন সি হেল্প করে। কণ্ঠনালী যত রকম রোগ আছে, যেমন হচ্ছে তোমার কণ্ঠনালীর রোগ কি কি আছে, সর্দি, ঠান্ডা, কাশি। কাশি হলে আমরা ভিটামিন সি খাই। তারপরে হচ্ছে আমাদের অনেকের টনসিলের প্রবলেম হয়। এগুলো ক্ষেত্রে আমাদের কি হয়, ভিটামিন সি খেলে আমরা একটা ভালো ফলাফল পাই। ঠিক আছে, এগুলোর সংক্রমণ প্রতিরোধ করতে ভিটামিন সি আমাকে হেল্প করে। অভাবজনিত রোগ, যদি ভিটামিন সি আমার বডিতে না থাকে তাহলে কি হয়, তাহলে প্রাপ্তবয়স্কদের দেহে ভিটামিন সি এর অভাব প্রকট হলে নিচের লক্ষণগুলো দেখা যায়। হাড়ের গঠন শক্ত ও মজবুত হতে পারে না, অস্টিওপোরোসিস হয়, যেটা বয়স্ক লোকেদের ক্ষেত্রে বেশি হয়, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বেশি হয়। ভিটামিন সি এর অভাব হলে সেটা ভিটামিন ডি এরও একটা অভাব ঘটায়, এবং হাড়ের গঠনটা হতে পারে না ঠিক মতো, হাড় মজবুত থাকে না, আর হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়। ত্বক খসখসে হয়, চুলকায়, ত্বকে ঘা হলে সহজে শুকাতে চায় না। এই যে ঘা সহজে শুকানোর জন্য বা ক্ষত সহজে শুকানোর জন্য আমাকে ভিটামিন সি খেতে হয়। বডিতে ভিটামিন সি না থাকলে ঘা সহজে শুকায় না বা ক্ষত সহজে শুকায় না। স্কারভি হচ্ছে কি ছিল মনে আছে, বলছিলাম স্কারভি রোগের কথা। স্যার এটা মাড়ির রোগ, দাঁত মাড়ি ফুলে যায়। হ্যাঁ, দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁতের মাড়ি নরম হয়ে যায়, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে, গোড়া হচ্ছে তোমার আলগা হয়ে যায়, এনামেল উঠে যায়। ঠিক আছে, দাঁত টাইমের আগেই পড়ে যায়। রক্তক্ষরণ ঠিক মতো সহজে বন্ধ হয় না। রক্ত যদি কোনো কারণে কেটে যায় সেটা শুকাতে অনেক টাইম লাগে। দাঁতে অনেক ব্যথা করে। ঠিক আছে, এগুলো হচ্ছে স্কারভি রোগ। তো স্কারভি রোগের মূল কারণই হচ্ছে ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি। ভিটামিন সি না থাকলে স্কারভি হয়। ওকে, এরপরে হচ্ছে ভিটামিন ডি। তো ভিটামিন ডি কি? ভিটামিন ডি হচ্ছে আমাদের কোথায় পাওয়া যায়? প্রথম কথা, ভিটামিন ডি পাওয়া যায় হচ্ছে ভোজ্য তেল, দুধ জাতীয় পদার্থ, বিভিন্ন মাছের তেল, ডিমের কুসুম, মাখন, ঘি, চর্বি, ইলিশ মাছ, এর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। তাহলে ভিটামিন এ, ভিটামিন সি, এগুলো আমরা দেখলাম ম্যাক্সিমামই হচ্ছে কি আমাদের উদ্ভিদজাত পদার্থ। উদ্ভিদ এবং গাছপালা থেকে যে পদার্থগুলো পাওয়া যায় সেটার মধ্যে বেশি পাওয়া যায়। কোনগুলা? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি, এগুলো হচ্ছে তোমার এই সকল জাতীয় পদার্থে বেশি পাওয়া যায়। কিন্তু ভিটামিন ডি এবং ভিটামিন এর অল্প কিছু, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে, এগুলো পাওয়া যায় বেশি কোথায়? এগুলো বেশি পাওয়া যায় হচ্ছে আমাদের যেগুলো চর্বি জাতীয় পদার্থ এবং যেগুলো হচ্ছে তোমার মানে প্রাণীজ পদার্থ, প্রাণী থেকে যে পদার্থগুলো পাওয়া যায়, যেমন মাছের তেল, ডিমের কুসুম, তারপরে মাখন, ঘি, তেল, তোমার দুধ জাতীয় পদার্থ, চর্বি, এগুলো সবগুলোই কিন্তু প্রাণী থেকে আসতেছে। সো ভিটামিন ডি ম্যাক্সিমামই হচ্ছে কি তোমার প্রাণী দেহ থেকে পাওয়া যায়। এখন মানুষ তো প্রাণী, মানুষের দেহেতেও ভিটামিন ডি তৈরি হয়। কিন্তু মানুষের দেহে তোমার এই যে গরু ছাগলের দেহে যেরকম ভিটামিন ডি তৈরি হয়, মানুষের দেহে সেম পরিমাণে ভিটামিন ডি তৈরি হয় না। বা মুরগি, গরু, এদের বডিতে যে পরিমাণে ভিটামিন ডি তৈরি হয়, মানুষের বডিতে সেম পরিমাণে ভিটামিন ডি তৈরি হয় না। তৈরি হয় খুবই অল্প পরিমাণে ভিটামিন ডি তৈরি হয়। ঠিক আছে, এই কারণে আমরা অন্যান্য প্রাণীজ উৎস থেকে আমরা ভিটামিন ডিটাকে ইনটেক করি। তো ভিটামিন ডি এর কাজ কি? ভিটামিন ডি এর মেইন কাজই হচ্ছে হাড় তৈরি করা, হাড্ডি, আমাদের হাড্ডি বা হাড় তৈরি করা। এই যে এখানে লেখা আছে অস্থি। ঠিক আছে, অস্থি হচ্ছে হাড়। তো অস্থি এবং দাঁতের কাঠামো গঠন, অস্থি তৈরি করে, হাড্ডি তৈরি করে, দাঁতের কাঠামো তৈরি করে। এবং অস্থির মধ্যে তিন ধরনের অস্থি আছে। অস্থি হচ্ছে আমাদের মানে মোটা দাগে যদি ভাগ করি তিন ধরনের হয়। একটা হচ্ছে যেটা আমাদের এই যে স্কেলেটন বা কঙ্কালে, যেটা হাড্ডি, যে সকল হাড়গুলো আমাদের পাওয়া যায়, বিভিন্ন হাড় আছে না, এগুলো হচ্ছে এক ধরনের অস্থি। এরপরে তরুণাস্থি, আমাদের নরম হাড়, আমাদের বডিতে নরম হাড় কোথায় কোথায় আছে? স্যার নাকে আছে না? কানে। কানে, আমাদের কানে আছে, আমাদের নাকে আছে। ঠিক আছে, এগুলোকে বলা হয় কার্টিলেজ বা তরুণাস্থি। এইগুলো গঠন করতে হেল্প করে হচ্ছে আমাদের ভিটামিন ডি। তারপরে হচ্ছে কি আরেক ধরনের অস্থি আছে, সেটা হচ্ছে কি কানেকটিভ তোমার বোন বা কানেকটিভ টিস্যু, সেটা হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে থাকে। তো এটাও হচ্ছে কি তৈরি করতে হেল্প করে হচ্ছে আমাদের ভিটামিন ডি। দাঁতের গঠন কাঠামো তৈরি, দাঁত তো মেইনলি এনামেল দিয়ে তৈরি, কিন্তু এই এনামেলটা একটা স্ট্রাকচারের উপর চারপাশে এনামেল জমা হয়। এই স্ট্রাকচারের চারপাশে এনামেল তৈরি হয়, সেই স্ট্রাকচারটা তৈরি করার জন্য হচ্ছে আমার ভিটামিন ডি হেল্প করে। ঠিক আছে, এরপর হচ্ছে আহ এখানে অন্তরে লেখা, অন্তরে না অন্ত্রে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আহ অন্ত্রে না, এক্স্যাক্টলি অস্থিতে। এটা অস্থিতে হবে, অস্থিতে। ঠিক আছে, হাড্ডিতে। আমাদের হাড় কিন্তু ক্যালসিয়াম শোষণ করে। স্যার এটা তো বইতে দেওয়া আছে অন্ত্রে ক্যালসিয়াম শোষণ করে। আচ্ছা, অন্ত্রে শোষণ করে, ঠিক আছে, আচ্ছা তাহলে অন্ত্রেই বলি আমরা, অসুবিধা নাই। অন্ত্রে শোষিত হয়ে সেটা হাড্ডিতে চলে যায়। আমাদের এই যে বোন বা হাড্ডি বা হাড় বা অস্থি, এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দরকার। এই কারণে কিন্তু আমরা বলি ক্যালসিয়ামের অভাব হলে তোমার হাড় ক্ষয় হয়ে যায়। ক্যালসিয়ামের অভাব হলে হাড় ক্ষয় যায়, এটা আমরা বলি। বিভিন্ন রকমের যে তোমার এই এনার্জি
এনার্জি না ঠিক এক্স্যাক্টলি, ওই যে তোমার হরলিক্স জাতীয় যে ইগুলো পাওয়া যায় না বয়স্কদের জন্য, সেগুলো কিন্তু দেখবা যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন ডি, বি ইত্যাদি ইত্যাদি থাকে। হাড্ডি শক্ত রাখতে সাহায্য করে। তো হাড্ডি শক্ত রাখতে আমাদের হাড্ডিতে ক্যালসিয়ামের শোষণ দরকার। সেই ক্যালসিয়ামটা শোষণ করতে হেল্প করে হচ্ছে আমাদের ভিটামিন ডি। তাহলে ভিটামিন ডি না হলে আমার হাড়ের কাঠামো গঠিত হবে না, হাড়ের মধ্যে ক্যালসিয়াম শোষিত হবে না, ক্যালসিয়াম শোষিত না হলে সেটা শক্ত হবে না। রক্ত প্রবাহে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে, ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে হচ্ছে ভিটামিন ডি। ক্যালসিয়ামের সাথে আরেকটা আয়নের মাত্রা তোমার নির্ধারণ করে, মানে নিয়ন্ত্রণ করে, সেটা কি? ফসফরাস। কে নিয়ন্ত্রণ করে? ভিটামিন ডি। ভিটামিন ডি এই জিনিসগুলো আমাদের কি করে? নিয়ন্ত্রণ করে। সবাইকে আমরা বুঝতে পারছি ক্লিয়ারলি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। এরপরে আমরা একটু বয়ে যাই। একটা সেকেন্ড ওয়েট। দেখো তো বই কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ভিটামিন ডি এর পরের পার্টটুকু কি আছে আমাকে একটু বলো তো। ভিটামিন কে। ভিটামিন ডি এর পরের পার্টটুকু হচ্ছে আমাদের ভিটামিন আচ্ছা, ভিটামিন ডি এর অভাবজনিত রোগটা আগে একটু আমরা দেখি। ভিটামিন ডি যদি অভাব হয় আমাদের বডিতে তাহলে কি হতে পারে? ভিটামিন ডি এর যদি অভাব ঘটে তাহলে সেই ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে? তাহলে প্রথম প্রবলেমটা হচ্ছে কি, আমাদের এই যে আয়রন বা লৌহের শোষণ, সঞ্চয় এবং হিমোগ্লোবিন তৈরিতে বিঘ্ন ঘটে। আমাদের বডিতে যে তোমার কি হবে, ভিটামিন যে আয়রন শোষিত হবে, লোহা শোষণ ঘটবে, তারপরে কি তোমার আয়রন সঞ্চিত হবে। এবং আয়রনের আমাদের বডিতে কাজ হচ্ছে দুইটা। একটা কাজ হচ্ছে আমাদের এই যে হার্ডলি গুডি ঠিক রাখা, আরেকটা কাজ হচ্ছে আমাদের রক্তে হিমোগ্লোবিন তৈরি করা। রক্তে হিমোগ্লোবিন আছে না? রক্তে হিমোগ্লোবিন তো আমরা সবাই চিনি। হিমোগ্লোবিন কি জিনিস? স্যার, রক্তে হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন প্রবেশ। ভেরি গুড। রক্তে হিমোগ্লোবিনের মাধ্যমে আমাদের অ- হচ্ছে কি অক্সিজেন হয়? প্রবেশ করে। অক্সিজেন প্রবাহিত হয়, অক্সিজেন প্রবাহিত হয়, অক্সিজেন প্রবেশ পায়। তো এই অক্সিজেনটাকে রক্তে ব্লাডে ক্যারি করে হচ্ছে কি আমাদের এই হিমোগ্লোবিন। সো হিমোগ্লোবিন তৈরিতে হিমোগ্লোবিনের মধ্যে দুইটা পার্ট আছে, দেখো, হিম আর গ্লোবিন। হিম আর হচ্ছে গ্লোবিন। তো গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন, এই জিনিসটা হচ্ছে একটা প্রোটিন, একটা আমিষ। এবং এই হিম, হিম হচ্ছে আয়রন বা লোহার আরেকটা নাম। ঠিক আছে, তাহলে হিমোগ্লোবিন তৈরিতে আমার অবশ্যই কি দরকার? লোহা দরকার, আয়রন দরকার। তো এই হিমোগ্লোবিন তৈরি করতে আমার আয়রন দরকার। আমার বডিতে আয়রন শোষণ নিয়ন্ত্রণ করে কে? ভিটামিন ডি। ভিটামিন ডি। ভিটামিন ডি। ভিটামিন ডি যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের বডিতে কি করবে না? আয়রন ঠিকমতো শোষিত হবে না, ঠিকমতো সঞ্চিত হবে না, হিমোগ্লোবিন তৈরি হবে না। আমার যত রকমের প্রবলেম হতে পারে সব রকমের প্রবলেম আমার বডিতে দেখা যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে কি রিকেটস রোগ। রিকেটস রোগ কি? রিকেটস রোগ হচ্ছে হাড় বাঁকা হয়ে যায়। অনেক সময় কি হয়, হাড় বাঁকা হয়ে যায়, স্পেশালি বাচ্চাদের। স্পেশালি এটা কি হয়, শিশুদের ক্ষেত্রে এই ঘটনাটা বেশি ঘটে যে তাদের হাড় বাঁকা হয়ে যায়। দেখা যায় যে অনেকের আছে যে পায়ের হাড় বাঁকা কিংবা মেরুদণ্ডের হাড়টা বাঁকা। তো এটা ছোটবেলায় হয়। হয় কোন কারণে? ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে। যদি ভিটামিন ডি কম হয় বডিতে, যদি ক্যালসিয়াম কম হয় কোনো শিশুর বডিতে, এখানে প্রভাবে লেখা আছে বইয়ে, এটা অভাবে হবে, তাহলে সেই ক্ষেত্রে তাদের হাড় কি হয়ে যায়? নরম হয়ে যায়। তাদের হাড় তাদের হাড়টা নরম হয়ে যায়। ঠিক আছে, এবং নরম হলে সেটা বেঁকে যায়। নরম হলে সেই হাড়টা কি হয়? বেঁকে যায়। বেঁকে যায়। বেঁকে যায়। ওকে। এরপরে হচ্ছে বৃদ্ধি ব্যাহত হয়। অবশ্যই হাড় যদি ঠিকমতো সোজা না হয়, বেঁকে যায়, তাহলে সেই ক্ষেত্রে বৃদ্ধি ব্যাহত হয়। পায়ের হাড় ধনুকের মতো বেঁকে যায় এবং দেহের চাপে অন্যান্য হাড়গুলোও বেঁকে যায়। হাতে পায়ের অস্থিসন্ধি বা গিঁট ফুলে যায়। যেখানে যেখানে একটা হাড়ের সাথে আরেকটা হাড় জোড়া লাগানো আছে, যেমন হচ্ছে আমাদের কনুই, তারপর হচ্ছে আমাদের রিস্ট বা হচ্ছে কবজি, ঠিক আছে, তারপরে হাঁটু, এরপর হচ্ছে পায়ের গোড়ালি, এই সকল জায়গাগুলো ফুলে যায় এবং প্রচুর ব্যথা হয়। বুকের হাড় ও বা পাঁজরের হাড় বেঁকে যায়। ওই যে অনেকে কুঁজো হয়ে যায় বা তোমার বাঁকা হয়ে যায় তাদের বডি। এই ঘটনাগুলো ঘটে হচ্ছে রিকেটস রোগ হলে। এবং এই রিকেটস রোগের মেইন কারণই হচ্ছে কি আমাদের বডিতে ভিটামিন ডি। ভিটামিনের অভাব, ভিটামিন ডি এর অভাব।
ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব। ঠিক আছে। আচ্ছা, প্রতিকার কিভাবে করা যেতে পারে? ডাক্তারের পরামর্শ নিতে হবে, তোমার ওষুধ খাওয়াতে হবে, এবং প্রতিরোধ করার জন্য ছোটবেলা থেকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি যথেষ্ট পরিমাণে খাওয়াতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কি করা, আমাদেরকে শিশুকে বা বাচ্চাকে রোদে নিয়ে যাওয়া, বাচ্চাকে কি করা, সূর্যের আলো দেখানো, একদম পুরোপুরি স্যাঁতসেঁতে ঘরে বা সারাক্ষণ ঘরের ভিতরে কিংবা সারাক্ষণ কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা উচিত না। কি করা উচিত, নিয়মিত অল্প সময় হলেও একদম ভোরের দিকে কিংবা বিকালের দিকে, যে টাইমে রোদটা অল্প থাকে, হালকা থাকে, তো সেই রোদে তাকে কি করা, রোদে তাকে নিয়ে যাওয়া। যদি সেটা নবজাতক বাচ্চা হয়, ভালো হয়, সবচেয়ে ভালো হয় একদম ভোরের রোদে এটাকে করা। কারণ একদম সকালবেলার যে রোদটা, সেই রোদটা হচ্ছে তোমার সূর্যের আলোটা অনেক তীর্যক ভাবে পড়ে, যথেষ্ট পরিমাণে ইউভি ঠিক মতো আসতে পারে না, ইউভি অনেক কম আসে, সেটার তাপও কম থাকে, এবং আলোটা কি হয় আমাদের বডির কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি করার জন্য কি করা, মানে তোমার খুবই উপযোগী। সো সকালের দিকে কিংবা যদি না সম্ভব হয় তাহলে বিকালের দিকে এই যে তাদের রোদে নিয়ে যাওয়া। আর যারা হচ্ছে কি তোমার একটু বয়স হয়ে গেছে, যারা নড়াচড়া করতে পারে, যারা হাঁটাচলা করতে পারে, তাদেরকে রোদে খেলাধুলা করতে দেওয়া, তাদের রোদে কি করতে দেওয়া, মুভমেন্ট করতে দেওয়া। আচ্ছা, এগুলো যদি করি তাহলে আশা করা যায় যে ভিটামিন ডি এর অভাব হবে না বডিতে। এরপর হচ্ছে অস্টিওম্যালেশিয়া। তো অস্টিওম্যালেশিয়া কি? অস্টিওম্যালেশিয়া হচ্ছে তোমার এই সেম ঘটনা রিকেটস রোগের মতোই, কিন্তু সেটা হচ্ছে বয়স্কদের। যদি রিকেটস রোগটাই একই জিনিস, হাড় বাঁকা হয়ে যাওয়া, এটা যদি তোমার ছোট বাচ্চাদের না হয় বড় বৃদ্ধদের হয়, তখন সেটা হচ্ছে আমাদের অস্টিওম্যালেশিয়া। ঠিক আছে। সো ভিটামিন ডি এর অভাব ক্যালসিয়াম শোষণে বিঘ্ন করে। সেম ক্যালসিয়াম ফসফরাসের সঞ্চয় কমতে থাকে। থাইরয়েড গ্রন্থির কাজের পরিবর্তন ঘটে। থাইরয়েড গ্রন্থি যেটা আছে আমাদের এই যে তোমার গলার একটু নিচে, বুকের এখানে যে একটা আমাদের ভাঁজ আছে না, যেটাকে আমরা বলি কলার বোন, কলার বোনটা যে জায়গায় মিলিত হয়, সেই জায়গাটাতে আমাদের একটা ছোট একটা তোমার গ্রন্থি থাকে, থাইরয়েড গ্রন্থি। সেই থাইরয়েড গ্রন্থিটার, এটাকে মাস্টার গ্ল্যান্ডও বলা হয় আমাদের বডির। এটা অনেক কাজ এই থাইরয়েড গ্রন্থির। তো এই থাইরয়েড গ্রন্থির যে কাজ, সেই কাজগুলো যদি তোমার ঠিকমতো ফাংশন না করতে পারে, তাহলে হচ্ছে অস্টিওম্যালেশিয়া হতে পারে। অস্থি দুর্বল হয়ে অস্থির কাঠিন্য কমে যায়, অল্প আঘাতেই ভেঙে যায়। মনে করো বিছানা থেকে পড়ে যায়, অনেক সময় মাজা ভেঙে যায় অনেকের। ঠিক আছে। এটা কিন্তু ছোট বাচ্চারা যদি বিছানা থেকে পড়ে, মানে ছোট বাচ্চা বলতে হচ্ছে তোমার 2 3 4 5 বছর বয়সী একটা বাচ্চা, সে যদি বিছানা থেকে পড়ে তার কিছুই হবে না। কিংবা একটা 10 বছরের একটা ছেলে কিংবা 20 বছরের একজন যুবক, বা তোমার এই বয়সের কোনো একটা মানুষ, সে যদি বিছানা থেকে পড়ে যায়, তাহলে কিন্তু তাদের খুব একটা ক্ষতি হয় না। কিন্তু দেখা যায় যে অনেক বৃদ্ধ মানুষ বা বয়স্ক মানুষ, তারা যদি সিম্পল একটা বিছানা থেকে পড়ে যায়, কিংবা আস্তে করে মনে করো পিছলা খেয়ে পড়ে গেল কোনো জায়গায়, খুব বেশি উচ্চতা থেকে পড়ে নাই, তখন কিন্তু তাদের হাড্ডি কি হয়ে যায়, ভেঙে যায়। কারণ কি? কারণ তাদের তোমার হাড়ের কাঠিন্যটা কমে যায়, অস্থি দুর্বল হয়ে যায়, এই যে ভিটামিন ডি এর অভাবে। এটাকেই বলা হচ্ছে অস্টিওম্যালেশিয়া। অস্টিওম্যালেশিয়া। আরেকটা রোগ আছে অস্টিওপোরোসিস। সেটা হচ্ছে তোমার হাড়ের ভিতর ভিতর তোমার ছিদ্র হয়ে যায়, ফোঁটা ফোঁটা হয়ে যায়। কিভাবে? এই যে তোমার ক্যালসিয়াম যদি ক্ষয় যেতে থাকে, ক্যালসিয়াম ঠিক মতো না হতে পারে। ঠিক আছে। তো এগুলো আমাদের ঘটতে পারে। প্রতিকার কি, উপায় কি? প্রতিকারের উপায় হচ্ছে তোমার ডাক্তারের পরামর্শ নেওয়া, ক্যালসিয়াম খাওয়া, ভিটামিন ডি খাওয়া। ভিটামিন ডি ক্যাপসুল পাওয়া যায় অনেকগুলো, অনেক ধরনের ভিটামিন ডি ক্যাপসুল পাওয়া যায় বাজারে। যে কোনো একটা ভিটামিন ডি ক্যাপসুল খাওয়ানো। শিশুকাল থেকে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া সুনিশ্চিত করতে হবে। অবশ্যই যদি বাচ্চাকাল থেকে যথেষ্ট পরিমাণে ভিটামিন খায়, তাহলে বড় হয়ে তাদের প্রবলেম হওয়ার কোনো কথা না। শিশুদেরকে কিছু জনের জন্য রোজে খেলাধুলার ব্যবস্থা করতে হবে। ওই সেম ঘটনা। ঠিক আছে। রিকেটস যদি বয়স্ককালে হয়, বয়স হওয়ার পরে হয়, তখন সেটার নাম হয়ে যায় অস্টিওম্যালেশিয়া। ঠিক আছে। এরপরের পার্ট হচ্ছে ভিটামিন ই এবং কে, খনিজ লবণ, পানি। আচ্ছা, তোমাদের কাজ হচ্ছে এই যে রাফেজের আগ পর্যন্ত, রাফেজের আগ পর্যন্ত যতটুকু আছে, পানি, খনিজ লবণ এবং ভিটামিন ই এবং কে, এই চারটার কাজ কি, এই চারটা জিনিসের কি কি কাজ, এবং এদের প্রতিকার কি, এদের কাজ কি, এটা যদি না থাকে কি রোগ হয়, এবং যদি রোগ হয় তাহলে সেই ক্ষেত্রে প্রতিকার কি, কোনগুলা, ভিটামিন ই, ভিটামিন কে এবং পানি, খনিজ লবণ এবং পানি, এই চারটা খাদ্য উপাদানের, এগুলা পড়ে ফেলা। পারা যাবে না? জি স্যার। জি স্যার। জি স্যার। এগুলো পড়ে ফেলবা, এবং এখান থেকে যদি কোনো প্রবলেম থাকে তাহলে নেক্সট ক্লাসে আমাকে প্রশ্ন করবা অবশ্যই। এছাড়া সে তোমার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে এই অংশটুকু তোমরা পড়ে ফেলবা। তাহলে পরের ক্লাসে আমরা হচ্ছে বাকি বাকি অংশটুকু পড়লে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো, যে সুষম খাদ্যটুকু পড়লে। ঠিক আছে। স্যার বলো, বলো। স্যার ওই যে বাচ্চাদেরকে যে ছোটবেলায় পলিও খাওয়াতো, মানে এই পলিওটা কি কোনো ভিটামিনের অংশ? পোলিও? জি স্যার।
এক মিনিট। আচ্ছা, পোলিও যেটা খাওয়াতো সেটা হচ্ছে তোমার কোনো ভিটামিনের অংশ না। পোলিও যেটা সেটা হচ্ছে তোমার এক ধরনের ভ্যাকসিন। পোলিও টিকা বলা হয়, তাই না? পোলিও টিকা বলা হয় না? স্যার পোলিও তো মানে খাওয়াই তো, ওটা তো টিকা দিত না হ্যাঁ, আমি হ্যাঁ, খাওয়াই। খাওয়াতো, পোলিও খাওয়ানো হয়। ঠিক আছে, পোলিওর জন্য, সরি, পোলিও খাওয়ানো হয় না, পোলিও টিকায় দেওয়া হয়। ঠিক আছে, পোলিও খাওয়ানো হয় না। যেটা খাওয়ায় সেটা ভিটামিন এ। ভিটামিন এ এবং পোলিও টিকা একসাথে দেওয়া হয়। ঠিক আছে, যেটা খাওয়ায় সেটা ভিটামিন। আর যদি পোলিও টিকা খাওয়ানো, পোলিও টিকা আছে কিনা আমি জানি না এক্স্যাক্টলি। পোলিও টিকা সাধারণত টিকা হিসেবে দেওয়া হয়, পোলিও টিকা খাওয়ানো যেতে পারে, সেটাও হতে পারে। কিন্তু এটা হচ্ছে এক ধরনের টিকা, নামের মধ্যেই কিন্তু আছে পোলিও টিকা। এবং টিকা দেওয়া হয় হচ্ছে তোমার, টিকার ইংলিশ হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন দেওয়া হয় যাতে ভাইরাস আক্রমণ না করে। পোলিও এক ধরনের রোগ, এটা হচ্ছে দেখবা যে তোমার অনেকের আছে ঠিক মতো হাঁটতে পারে না, অনেক বয়স হয়ে গেলেও ঠিক মতো তারা হাঁটতে পারে না, তাদের হাঁটার তোমার ইটা হচ্ছে একটু বাঁকা। সেটা হচ্ছে তোমার পোলিও রোগের কারণে হয় সাধারণত। এখন পোলিও রোগের অনেকগুলো ইফেক্ট আছে, তার মধ্যে হচ্ছে তোমার একটা হচ্ছে ওই এই যে ঠিক মতো হাঁটতে পারে না, কিংবা মাথা হচ্ছে অস্বাভাবিক রকম বৃদ্ধি পেয়ে যেতে পারে, তোমার অপুষ্টি দেখা যেতে পারে, এই সবগুলোই হচ্ছে পোলিওর লক্ষণ। তো পোলিও যাতে না হয় এই জন্য বাচ্চাদের পোলিও টিকা দেওয়া হয় বা খাওয়ানো হয়। ঠিক আছে, তো এটা এক ধরনের একটা ভাইরাস জাতীয় একটা জিনিস, ভাইরাস বাহিত একটা রোগ। সেই রোগটা যাতে না হয় সেই জন্য পোলিও টিকা দেওয়া হয়। এটা ভিটামিনের সাথে সম্পর্কযুক্ত না। সাধারণত ভিটামিন এ ক্যাপসুল এবং পোলিও টিকা একসাথে দেওয়া হয় আর কি। বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এটা একটা ভাইরাস জাতীয় একটা রোগের কি তোমার হচ্ছে প্রতিষেধক। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আমাদের? আজকে যতটুকু পড়লাম আমরা। স্যার আমাদের রেজাল্ট। তোমাদের রেজাল্টটা অনেকদিন ধরে আটকে আছে। আমি আসলে চেষ্টা করছিলাম যাতে গত সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া হয়, কিন্তু যেটা বললাম, আমি আসলে কিছুই করতে পারি নাই। আমার নিজের ক্লাস ল্যাবও আমি যাইতে পারি নাই, একটু অবস্থা খারাপই ছিল। তো দেখি যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়া যায়। রেজাল্ট নিয়ে এত টেনশন খাওয়ার কোনো কারণ নাই। রেজাল্ট যত তাড়াতাড়ি দিব তত অবশ্যই ভালো। তোমরা ইভালুয়েশনটা জানতে পারবা যে কে কেমন করছো। অনেকেই ভালো করছো, তোমার 30-এ অনেকেই দেখলাম হচ্ছে তোমার 28, 29, 30ও পাইছো কেউ কেউ, কয়েকজন। কিন্তু আহ, কয়েকটা প্রশ্ন দেখলাম খুবই কমন মিস্টেক করছো প্রায় অনেকেই। আহ, কয়েকটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে তোমার খুবই কমন মিস্টেক দেখা যাচ্ছে। যেমন তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। আমি একটা বলি, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। তোমরা ম্যাক্সিমাম করছো কি তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, এখানে তড়িৎ বিশ্লেষ্য সংজ্ঞা দিয়ে রেখে দিছো। এটা দুইটা কিন্তু দুইটা আলাদা ওয়ার্ড। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, আরেকটা হচ্ছে বিশ্লেষণ। দুইটা কিন্তু ভিন্ন, মানে দুইটা আলাদা প্রশ্নে দুইটা আলাদা ওয়ার্ডের সংজ্ঞা জানতে চাওয়া হয়েছে। একটাতে তড়িৎ বিশ্লেষের সংজ্ঞা জানতে চাওয়া হয়েছে, একটাতে তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা জানতে চাওয়া হয়েছে। তোমরা কয়েকজন দেখলাম দুইটাতে সেম জিনিস লিখছো, এবং এটা রিপিটেটিভ, মানে একজন দুইজন না, 5-6 জনের খাতায় আমি সেম জিনিস দেখলাম। যে তড়িৎ বিশ্লেষ্যের সংজ্ঞা যা, বিশ্লেষণের সংজ্ঞা তাও একই সংজ্ঞা দেখে রাখছো। দুটো তো আলাদা জিনিস। একই সংজ্ঞা লিখলে তো আমরা নাম্বার পাবো না, তাই না? অনেকে যতটুকু চাওয়া হয়েছে তার চাইতে অনেক 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 বেশি লিখছো। আবার অনেকে 3 নাম্বারের কোশ্চেনের জন্য 2 লাইন লিখে অ্যান্সার শেষ করে দিছো। ঠিক আছে, So, খাতা দিলে সেটা দেখতে বুঝতে পারবা, অসুবিধা নাই। আর এমসিকিউ তে ম্যাক্সিমামই অ্যাভারেজ নাম্বার পেয়েছো, সবাই তো এটা তো জানোই কে কত পাইছো এমসিকিউ তে। খাতা দেখা প্রায় শেষ, আর সর্বোচ্চ মনে হয় একটা বা দুইটা বাকি আছে। যে আমাকে ইনবক্সে যারা খাতা দিছো তাদের খাতাটা এখনো দেখা হয় নাই, তাদের খাতা এখনো দেখা হয় নাই। এমনি তোমার গুগল ক্লাসরুমে যারা দিছো তাদের খাতা সবারটা দেখা শেষ। দিয়ে দিব রেজাল্ট, অসুবিধা নেই, পড়তে থাকো। আর তোমাদের বৃত্তির কবে, পরীক্ষা কবে? ডিসেম্বরের 21 তারিখ। 24 তারিখে। ডিসেম্বরের 24 তারিখে। আচ্ছা, 21 তারিখ, সিলেবাস 21 21 তারিখ তারিখ স্যার। আচ্ছা আচ্ছা, ডিসেম্বরের 21 তারিখে। তো তোমাদের তো সিলেবাস তো ফুল বই নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা ইন্ডিভিজুয়ালি একটা কাজ করো, তোমাদের আরেকটা কাজ দেই। ইন্ডিভিজুয়ালি সবাই একটু শর্ট লিস্ট করো যে আমি আসলে এই চ্যাপ্টারটা বুঝি, এই চ্যাপ্টার বুঝি না। ঠিক আছে, তোমার ইন্ডিভিজুয়ালি যে এই চ্যাপ্টারে কোনো প্রবলেম নাই আর এই চ্যাপ্টারে অল্প হলেও প্রবলেম আছে, এটা তোমরা নিজেরা নিজেরা ইন্ডিভিজুয়ালি একটা লিস্ট করো যে আমি এই চ্যাপ্টার বেশি ভালো বুঝি, এই চ্যাপ্টারগুলো বুঝি না। যেমন একটা 1 থেকে 14 পর্যন্ত লেখো, লেখার পরে বোঝো যে এটা বুঝি, এটা বুঝি, এটা বুঝি না, এটা বুঝি না, এরকম ভাবে একটা লিস্ট করো। লিস্ট করার পরে
দেখো যে কোনটাতে সবচেয়ে বেশি প্রবলেম আছে, কোন চ্যাপ্টারে সবচেয়ে বেশি প্রবলেম আছে। আমি কাল পরশুর মধ্যে তোমার গ্রুপে একটা পোল দিব যে 14টা চ্যাপ্টারের নাম লেখা থাকবে, কার কোন চ্যাপ্টারে প্রবলেম আছে। সবাই সর্বোচ্চ 2টা করে চ্যাপ্টারে তোমার ভোট দিবা যে এই 2টা চ্যাপ্টারে আমার সবচেয়ে বেশি প্রবলেম। ঠিক আছে, যে এই সায়েন্সের যে আমার 14টা চ্যাপ্টার আছে তার মধ্যে এই 2টা চ্যাপ্টারে সবচেয়ে বেশি প্রবলেম। সো যেই চ্যাপ্টারে বেশি ভোট পড়বে, যে চ্যাপ্টারটা দেখা যাবে যে সবারই কালেকটিভলি প্রবলেম আছে বা বেশি মানুষের সবচেয়ে বেশি মানুষের প্রবলেম আছে, সেই চ্যাপ্টারগুলো আমরা হচ্ছে তোমার এই 13 নম্বর চ্যাপ্টার শেষ করার পরে সেই চ্যাপ্টারগুলো রিভিউ করব। বুঝতে পারছি কি বলছি? জি স্যার। আচ্ছা, তো কালকে এবং পরশুদিন এই 2 দিন তোমরা একটু এই কাজটা করো, সবাই একটু নিজ দায়িত্বে এটা বের করার চেষ্টা করো যে কার কোথায় প্রবলেম আছে, কোন চ্যাপ্টারটা আমাকে তাড়াতাড়ি পড়তে হবে, আগে পড়তে হবে আর কি, বুঝতে অনেক প্রবলেম আছে। এই কাজটা করো, তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ডিসিশন নিতে পারবো যে আসলে কোন চ্যাপ্টারটা আমাকে পড়া উচিত। ঠিক আছে, ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাক। আহ, সবাই ভালো থাকো। নেক্সট ক্লাস আমাদের কবে? শুক্রবার। শুক্রবার। আচ্ছা, জি শুক্রবারে স্যার। তাহলে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম